It's time for the first panel discussion. The panel will focus on defining cultural perspective to brand a nation. We have Ashraf Kaisa, founder and managing director, Benchmark Limited, as the moderator of today's panel discussion, and the panel members are Mr. Ramendra Majumdar, chairman and managing director, Expressions Limited, Ms. Nazia Andali Prima, artist, entrepreneur, cultural influencer, Ms. Bibi Russell, founder, Bibi Productions, Mr. Abul Khair, chairperson, executive board, Bengal Foundation. Please welcome the moderator and the panel members on a screen for conducting the next session. নেশন ব্র্যান্ডিং বিষয়টি কি? কালচার বা সংস্কৃতি কি তার অংশ হতে পারে কিংবা হতে পারে মূল সুর? আমি আশরাফ কায়সার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেশন ব্র্যান্ডিং নিয়ে আমাদের এই আলোচনায়। আমাদের ডিফাইনিং কালচারাল পার্সপেক্টিভ টু ব্র্যান্ড আনে, আমরা যদি ইংলিশে যেভাবে টাইটেলটি বলেছি, মূল কথা হচ্ছে যে বাংলাদেশের পরিচয়ের সাথে সংস্কৃতিকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আমরা কি বিশ্ব দরবারে আমাদের একটি একক পরিচয় তুলে ধরতে পারি কিনা। এই আলোচনায় আমি হচ্ছি সূত্রধর এবং এই আলোচনায় অনেক বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচারকে দীর্ঘদিন ধারণ করছেন, মূল সত্তাকে এগিয়ে নিচ্ছেন এমন বিশিষ্টজনরা রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে রয়েছেন রামেন্দ্র মজুমদার, নাট্যাঙ্গনের মানুষ, বিজ্ঞাপন শিল্পের দিকপাল। আমাদের সঙ্গে রয়েছেন আবুল খায়ের লিটু, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শিল্প অনুরাগী। আমাদের সঙ্গে রয়েছেন বিবি রাসেল, প্রতিষ্ঠাতা ফ্যাশন ফর ডেভেলপমেন্ট, বিবি প্রোডাকশনস এবং বিশ্বে একসময় বাংলাদেশের মুখশ্রী। আমাদের সঙ্গে রয়েছেন নাজিয়া আন্দালি প্রিমা, শিল্পী, উদ্যোক্তা এবং আমি বলেছি যে ক্যাটালিস্ট, ইনফ্লুয়েন্সার ফর কালচার। প্রিমা স্বাগত, রামেন্দুদা আপনাকে স্বাগত, বিবি আপা আপনাকে স্বাগত, মিটু ভাই আপনাকে। আমি আগেই বলেছি আমি সূত্র ধরিয়ে দিতে চাই, তবে একটু ভূমিকা দেওয়া দরকার, কেননা আমরা নেশন ব্র্যান্ডিং নিয়ে অনেকেই হয়তো কথা বলি, কিন্তু কিভাবে আমরা একটি প্রসেস ড্রিভেন ডিসকাশনে যেতে পারি যাতে করে তার ফরম্যাটটা, তার আউটলাইনটা আমরা ধরতে পারি। সব দেশ ইদানিং তাকে ব্র্যান্ডিং করছে, কেউ তার ঐতিহ্যকে নিয়ে করছে, কেউ তার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে করছে, কেউ ভৌগোলিক অবস্থান নিয়ে করছে, কোনো দেশ তার ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগকে নিয়ে করছে। ব্র্যান্ড হচ্ছে একটা প্রমিস, অ্যান্ড ব্র্যান্ড হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর, ব্র্যান্ড হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের প্ল্যাটফর্ম, যাতে করে আমরা বিশ্ব দরবারে বলতে পারি বা আমাদের অডিয়েন্সের কাছে বলতে পারি আমরা উই স্ট্যান্ড ফর হোয়াট, এবং সেটাকে যেন আমরা রিয়েল লাইফে ডেলিভারি করতে পারি। এই জন্য ব্র্যান্ডিং করতে হলে একটা অনেস্টি লাগে, একটা ট্রুথফুলনেস লাগে এবং একটা ইউনিকনেস লাগে, এবং অন্যের সাথে আমি কোথায় ভিন্ন সেই কথাটি বলতে হয়। আজকে আমরা যখন এই আলোচনা করছি তখন বাংলাদেশ 50 বছরে পা দিচ্ছে এবং আমাদের অর্থনৈতিকভাবে দারুণ করার একটি সার্টিফিকেট কিন্তু আমরা এখন বিশ্বের বিভিন্ন পণ্ডিতদের থেকে পাচ্ছি। আমরা সামাজিকভাবেও প্রতিবেশীদেরকে ছাপিয়ে গেছি এবং আমরা এখনই সময় বাংলাদেশের নেশনকে কিভাবে আমরা ব্র্যান্ড করব, কিভাবে পরিচয় তুলে ধরবো সেই আলোচনাটি করার। এজন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে সংস্কৃতি বা কালচার কি করে এই আলোচনার অংশ হতে পারে কিংবা এই আলোচনাকে এগিয়ে নিতে পারে। রামেন্দুদা, প্রথমে যদি আপনার কাছে আমি আসি যে কিভাবে সংস্কৃতি বাংলাদেশের এই মূল সুরকে ধারণ করতে পারে। কেননা দেখুন, আমরা যখন সংস্কৃতির কথা বলি আমরা আমাদের ভাষার কথা বলি, আমাদের খাদ্যাভ্যাসের কথা বলি, আমাদের শিল্প চর্চার কথা বলি, এমনকি একসময় আমরা লড়াকু মানুষের কথা বলতাম যে তারাই বাংলাদেশের পরিচয়। দাদা, আপনি কালচারকে কিভাবে দেখেন নেশন ব্র্যান্ডিং এর পার্ট হিসেবে? আমি মনে করি যে আমাদের মতো দেশের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতিকে দিয়েই আমরা আমাদের দেশটাকে ব্র্যান্ডিং করতে পারি। আমার একটা খুব দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আছে। কোন এক তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই নেশন ব্র্যান্ডিং এর জন্য আমাদেরকে আহ্বান জানালো। তখন অনেকগুলো প্রস্তাবের মধ্যে আমরা বললাম যে স্মাইলিং বাংলাদেশ করুন। কেন স্মাইলিং বাংলাদেশ? যে আমাদের এত দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝার মধ্যেও মানুষ কিন্তু হাসছে এবং সব করছে, কিন্তু তারা ইনসিস্ট করলেন যে না, এটা বিউটিফুল বাংলাদেশ করো। আমরা বললাম যে দেখুন, আমাদের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেশের আছে, সুতরাং বিউটিফুল বাংলাদেশ কোথাও দাঁড়ায় না। যাই হোক, এখনো সেই বিউটিফুল বাংলাদেশই আছে। এখন আমরা যেসব কথা বলি
সেগুলো নীতি নির্ধারকরা কতটা গ্রহণ করবেন জানি না, কিন্তু আমরা এক সময় পরিচিত ছিলাম যে আমরা বন্যা প্রবণ দেশ, প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দারিদ্র্য ইত্যাদি, কিন্তু আস্তে আস্তে সেটা দূর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক সময় তৈরি পোশাক রপ্তানিকারী দেশ হিসেবে আমরা হতে পারি। কিন্তু আমরা মনে করি সবচেয়ে বড় জায়গা হতে পারে আমাদের সংস্কৃতি। যেমন আমাদের বাউল সঙ্গীত, এটা বিশ্ব স্বীকৃতি লাভ করেছে, এটা একটা বড় জায়গা। এরকম আমাদের অনেক কিছু আছে যেটাকে আমরা তুলে ধরতে পারি। সংস্কৃতির অনেক উপাদান আছে। আমি যদি চারুকলার কথা বলি, এই যে এশীয় চারুকলা প্রদর্শনী হয় প্রতি 2 বছর পর পর, এইটা এখন একটা বড় জায়গা দাঁড়িয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্পীরা, শিল্পানুরাগীরা এখানে আসেন এবং তারা অপেক্ষা করেন এই প্রদর্শনীর জন্য। এখানে লিটু সাহেব আছেন, বেঙ্গল আয়োজিত যে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব, এটা একটা দারুণ জিনিস আমাদের এখানে তৈরি হয়েছিল। যে ভাবা যায় যে 50,000 ছেলে মেয়ে এই সারা রাত জেগে এই উচ্চাঙ্গ সঙ্গীত শুনছে, এবং এটা এমন জায়গায় পৌঁছেছিল যে বিদেশ থেকে লোকজন ওই সময় বাংলাদেশে আসতেন যে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবটাতে আমরা যাব, কিন্তু সেটাও আমরা কন্টিনিউ করতে পারলাম না নীতি নির্ধারণের কারণে। যাই হোক, আমরা নাটকের কথা বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে, আমরা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের মাধ্যমে, যেই বাংলাদেশকে নাটকের ক্ষেত্রে কেউ তেমন চিনত না, সেটাকে আমরা তুলে ধরেছি। আমরা 12টির মতো আন্তর্জাতিক নাট্যোৎসব করেছি। আমরা আইটিআইতে বিভিন্নভাবে আমরা কাজ করেছি, যার ফলে এই বিশ্ব আইটিআই আমি 6 বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। এটা তো আমার চেহারা দেখে করেনি, এটা করেছে যে আমাদের দেশে যে সক্রিয় নাট্যচর্চা হয় তাই দেখে। তবে দুর্ভাগ্যজনকভাবে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের সরকারের বরাদ্দ খুব কম। যে সবচেয়ে কম বরাদ্দ প্রাপ্ত যেসব মন্ত্রণালয় আছে, 2টো মন্ত্রণালয়, তার মধ্যে সংস্কৃতি অন্যতম। সাহিত্যের ক্ষেত্রে যেমন, সাহিত্য যদি পরিচিত করাতে চাই, অনুবাদের খুব প্রয়োজন, ভালো অনুবাদ করা দরকার, আধুনিক অনুবাদ করা দরকার। এবং আরেকটা খুব জরুরি বিষয় আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, যে বাংলাদেশের সংস্কৃতিকে যদি বিদেশে পরিচিত করাতে হয়, তাহলে ভারতে যেমন আছে আইসিসিআর, ব্রিটিশ কাউন্সিল আছে, জার্মানির গেটে ইনস্টিটিউট আছে, ফরাসি আলিয়ান্স ফ্রান্সেস আছে, এইরকম প্রতিষ্ঠান করা দরকার। দেখুন, আমাদের পাশের দেশ ভারত থেকে আমরা শিক্ষা নিতে পারি। ওরা সংস্কৃতিকে এতভাবে প্রজেক্ট করেছে সারা বিশ্বে, সুতরাং ভারত বললেই মানুষের মধ্যে সাংস্কৃতিক আবহাওয়াটা প্রথমে কানে আসে। সুতরাং এই যে বিবি এখানে আছেন, তিনি আমাদের একটা গ্রামীণ ঐতিহ্যকে কিভাবে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। সুতরাং আমাদের অনেক কিছু আছে, যদি আমরা মনে করি যে আমরা দেশটাকে তুলে ধরতে চাই। আমাদের অর্থনৈতিক শক্তি নেই, কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আছে, যেই ঐতিহ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের একটা মুখশ্রী তৈরি করতে পারি। ধন্যবাদ দাদা। আপনি যেমনটি বলছিলেন যে আমরা ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট, যাতে আমরা বিস্মিত হয়েছিলাম যে আমাদের দেশে হতে পারে এত বড় আয়োজন, এবং আমাদের দেশে এত মানুষ সারা রাত জেগে, 3 রাত 4 রাত জেগে এটি দেখতে পারেন। কিন্তু আপনি নিজেই বললেন সেটি কিন্তু আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। আমি লিটু ভাইয়ের কাছে, কিন্তু উদ্যোক্তাদের কারণে নয়, না সেটা আমরা জানি। লিটু ভাইয়ের কাছে যেতে চাই, কারণ এই উদ্যোগের প্রাণ পুরুষ যিনি, বা পেছনের মানুষ যিনি, এই উদ্যোগ তো ভীষণভাবে প্রশংসিত। কিন্তু আমি যদি নিজের দেশেই এই উদ্যোগকে ধারাবাহিকতা রক্ষা করতে না পারি, তাহলে রামেন্দু দা যেমন করে বলছিলেন, তাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরবো কিভাবে, যদি না দেশের ভেতরেই তার পৃষ্ঠপোষকতা না থাকে। আমি রামেন্দ্রের কথা থেকেই বলছি, আপনার সঙ্গে কথা বলার পরে বলছি যে ইনফ্যাক্ট অনেকে হয়তো জানেনই না, আমাদের এখানে যারা নাকি নীতি নির্ধারক, যে আমাদের কিন্তু এটা শেয়ার্ড হেরিটেজ উইথ ইন্ডিয়া। আলী আকবর খান সাহেব, রবিশঙ্কর, বিলাত খান সাহেব, অজয় চক্রবর্তী, এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের। তো আমি যখন এটা আরম্ভ করলাম, আমরা যখন চিন্তা করি বেঙ্গল ফাউন্ডেশন থেকে, তখন কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই ছিল যে এই শেয়ার্ড হেরিটেজের যে আমার যে পার্টনারশিপ আছে, আমার যে শেয়ার আছে, এটা আমি কেন ছেড়ে দেবো, আমি কেন বাংলাদেশে করবো। ওটা থেকে ভাবনা করেই কিন্তু আমরা আরম্ভ করি। এবং বিশ্বাস করেন,
যখন আরম্ভ করি তখন এটা চেম্বার কনসার্ট নামে পরিচিত ছিল। একটা ক্লাসিক্যাল মিউজিকের চেম্বার কনসার্ট হয়, কিন্তু এটাকে যে পাবলিক কনসার্টে পরিণত করা যায় এটা কেউ কোনোদিন ভাবিনি। আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশের মানুষ তো অ্যাকচুয়ালি এরা তো প্রত্যেকেই বাংলাদেশে গেছে এবং গত 50 বছর থেকে এই ধরনের কনসার্ট কেউ শোনে না, জানে না, কিন্তু প্রত্যেকেই কিন্তু লেখাপড়া করে এবং ইন্টারনেটের যুগ, প্রত্যেকেই জানে কে আলী আকবর খান সাহেব, কে বেলায়েত খান সাহেব, কে আপনার অজয় চক্রবর্তী, কে কৌশিকী, এরা তো প্রত্যেকে বাংলাদেশের মানুষ, পূর্বায়ন চ্যাটার্জি, এরা প্রত্যেকেই। তো আমি ওই চিন্তা করে আমি স্টেডিয়ামে সাহস করলাম। সাহস করার সময় আমাকে প্রথম আলো থেকে এবং মতি ভাই খুব সাপোর্ট দিয়েছে, ইসেও সাপোর্ট দিয়েছে, কি বলে ডেইলি স্টার থেকে, কিন্তু আমার সাবধানে করেছে যে তুমি যত 20,000 রেজিস্ট্রেশন করে খুব খুশি হয়ে গেছো, তোমাকে কিন্তু মানুষ পিটাবে। কেন? যে লোকে ভেবেছে এটা বোধহয় অন্য ধরনের কনসার্ট, সো রেজিস্টার্ড। আমি না, এটা সত্যি না, কারণ মানুষকে আন্ডারএস্টিমেট করতে নাই, কারণ মানুষ কিন্তু আজকে ইন্টারনেটের যুগ, তারা ঠিকই জানে এবং ঠিক তাই হয়েছে। দেখেন আপনি প্রথম বছর তো 20,000 লোক হলো, তারপরে 50,000 লোক হলো। তো পৃথিবীতে কোনো জায়গায় ক্লাসিক্যাল মিউজিকে পাবলিক কনসার্ট হিসেবে পরিণত হয়নি বাংলাদেশ ছাড়া। এটা কিন্তু বাংলাদেশের মানুষের যে কত বড় কমিটমেন্ট এবং কত ধৈর্য সেটা প্রমাণ করে। এটা আমাদের যে আমরা যে অর্গানাইজ করেছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি তো মনে করি যে কোনো কনসার্ট বড় ধরনের যদি আপনি পাবলিক কনসার্ট করেন এই ধরনের জিনিস, সেটার সবচেয়ে বড় সাকসেস স্টোরির প্রথম কারণ হচ্ছে যে আপনি যা চাননি যে একটা কনসার্টে গেলে সারা রাত থেকে, আপনার সবার জন্য সেই জিনিসটা করতে হবে এবং সেইভাবে কিন্তু জিনিসটাকে অ্যাম্বিয়েন্স তৈরি করলাম। এই যে ব্র্যান্ডিং এর কথা বলছেন আপনি, হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং তো বেসিক্যালি এগুলি যে আপনি কিভাবে সাজালেন, কিভাবে গোছালেন, কিভাবে আপনি সেটাকে তৈরি করলেন, কিভাবে সেটা পাবলিক কাছে প্রেজেন্ট করলেন আপনি, তারপরে মাঝখানে আপনি কি অ্যাড দিলেন, কিভাবে কি করলেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তখন পিপলুর করা একটা ছোট্ট একটা আমরা 3 মিনিটের একটা ছবি করেছিলাম, যে একটা মেয়ে ও চলতে চলতে গান শুনতে পায়, প্রত্যেক ঘরে ঘরে এক সময় হারমোনিয়াম বাজতো। এগুলো তো আমাদের সব হারিয়ে গেছে। তো সেইটা মনে করেই কিন্তু আমরা এই ক্লাসিক্যাল মিউজিকটা করেছিলাম। তো হয়তো যারা নাকি নির্ধারক হয়তো ওনারা বুঝতে পারেননি যেটা আমাদের শেয়ার্ড হেরিটেজটাকে আমরা ক্লেম করে আমরা ফিরিয়ে এনেছি। দেখেন আমি প্রথম কিন্তু লিখতাম, প্রথম বছর যখন করলাম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমি কিন্তু তারপরে কোনোদিন লিখিনি, আমি তারপরে বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক লিখেছি। বিকজ ক্লাসিক্যাল মিউজিক কিন্তু ধরেন দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান কি লেখে এটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, অন্য কোনো দেশ কি লেখে? কেউ লেখে না, ক্লাসিক্যাল মিউজিক লেখে। এবং ইন্ডিয়াও কোনোদিন কোনো কার্পণ্য করে নেই। আমরা যে আমরা যে স্কুলটা করেছি পরম্পরা, পরবর্তীকালে 2014 সালে, সেখানে উল্লাসজি ওটার প্রিন্সিপাল এবং ইন্ডিয়া থেকে তো আমরা দিয়েছে তো 8 জন টপ গুরু আমাদের এখানে আসে এবং আমরা প্রায় 55 জন ছেলে মেয়েদেরকে এখানে শিক্ষা দিচ্ছি ক্লাসিক্যালে। যখনই সরকার বুঝতে পারবে অথবা নীতি নির্ধারকরা বুঝতে পারবেন যে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে আমাদের শেয়ার্ড হেরিটেজ এবং এটাকে আমাদের ক্লেম করা দরকার এবং এটাকে আমাদের লালন করা দরকার, তখনই কিন্তু ওনারা রাজি হবে। আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি বেঙ্গল ফাউন্ডেশন থেকে, যে আমাদের দেশে আছে কি মানুষ, মাটি, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, নদী। আমার জিওগ্রাফিটা যদি আপনি তুলে না ধরেন যে দিস ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, এই 700 নদী, 800 নদী, 900 নদী পৃথিবীর কোনো জায়গাতে নাই। তো আপনি তো এটাকে প্রজেক্ট করবেন, প্রথম মানুষকে প্রজেক্ট করবেন, দ্বিতীয় সেকেন্ড থিং হচ্ছে আমার সংস্কৃতি। আমার সংস্কৃতি আছে কি আমার বলেন, আমার ভাষা ছাড়া কি আছে? যে দেশে 98% লোক একটা ভাষায় কথা বলে, বাংলা ভাষায়, যে আমরা যা কিছু করি আমরা চিন্তা করি কিভাবে? আমরা কি ইংরেজিতে চিন্তা করি? আমরা চিন্তা করি বাংলাতে। যদি বাংলায় চিন্তা করি তো বাংলাটাই তো প্রাধান্য পায়। তো সেখানে বাংলায় আমি কথা বলি, বাংলায় আমি পড়ালেখা করি, বাংলায় আমি চিন্তা করি। তো আমি কেন শুধু শুধু ইংরেজিকে প্রমোট করব? ইংরেজি আমার শেখার দরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। আর তারপরে যে মাঝে মধ্যে দেখি আজকাল ছেলেপেলেরা যে বাংলা এক্সেন্টে কথা বলছে কিন্তু সেটা ইংরেজি এক্সেন্টে নিয়ে যাচ্ছে। এগুলো আমাদেরই, যেটা আমি যা বলি আমাদের গুলশানে আমিও থাকি, যে গুলশানের মানুষদের আমি বলি যে বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুলস, বিকজ আর তো কোনো কাজে লাগি না আমরা। লিটু ভাই আপনার কাছে আসবো, এবং গুলশান তো এখন মেল্টিং পট। বিবি আপা, আমরা রামেন্দুদার কথা শুনছিলাম, লিটু ভাইয়ের কথা শুনছিলাম। আপনার কাছে সংস্কৃতি বা কালচারকে কি করে আমরা আমাদের আত্মপরিচয় বা আমাদের জাতির পরিচয় বা দেশের পরিচয়ের অন্তর্ভুক্ত করতে পারি? আমি দাদার কথা, লিটুর কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, আপনার কথা। কিন্তু একটা জিনিস, আমি তো ফ্যাশনটাকে কালচার মনে করি। এটা যদি না মনে করতাম, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট না আমাদের সংস্কৃতির, এটা কেউ বলে না। আপনি দেখেন
আমরা কোনো দেশে গেলে, বাংলাদেশে যে আপনি একটা শার্ট আর পরে আছেন, কিন্তু আপনার মধ্যে যেটা আছে সেটা হলো আপনার সংস্কৃতি। আমার কাছে ফ্যাশন সবসময় একটা সংস্কৃতি, একটা নেসেসিটি। আজকালকার দিনে এই যে রামন্দু দা, লিটু, ধরেন ক্লাসিক্যাল মিউজিক, আমিও ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সঙ্গে বড় হয়েছি, মিউজিক, আর্ট, কালচার, কিন্তু কেউ কিন্তু এক টুকরো কাপড় ছাড়া আসতে পারে না। কাপড় দিয়ে যেটাকে লজ্জা ঢাকে সেটাকেই আমি ফ্যাশন, যার জন্য আমি ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এই স্লোগানটা নিয়ে কাজ করি। আজকে দেখেন, আমরা হয়তো জানি না, আমাদের কৃষির পরেই ক্রাফট, হাত দিয়ে প্রত্যেকটা সেক্টরে, ফ্রম টপ অফ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে একটা গরিব মানুষও এক টুকরো কাপড় লাগে। আর আমাদের দেখেন, আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধর ছবিগুলি দেখেন, ফিল্মগুলি দেখেন, সবাই দেখবেন এক টুকরো গামছা কোমরে বেঁধেছে, মাথায় বেঁধেছে। দ্যাট ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। আমি কিন্তু শুরুই করেছি যেগুলি আমি ছোটবেলার থেকে দেখেছি, যেগুলি আমাকে স্বপ্ন দেখিয়েছে, সেগুলি দিয়ে। আজকে আমি একটা খুব ছোট্ট অর্গানাইজেশন, সেলফ ফান্ডেড, কিন্তু আমার ওইটুকুন জিনিস দেখেই মানুষ বুঝে এটা বাংলাদেশের। যদিও আমি কাপড়টাকে একটু ডাইভার্সিফাইড আজকালকার মডার্ন ডিজাইনে করি, এটা যে কি ইম্পর্টেন্ট। ইভেন আমি বলতে চাই আশরাফ, এই প্যান্ডামিকের সময় আমি কিন্তু আগের থেকে অনেক বিজি। কেন? সবাই জানে আমি ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করি। এর মধ্যে কিন্তু আমরা প্রথমেই ধরেছি আমাদের খুব নর্মাল কাপড়, যেটা তাঁত, নর্মাল গামছা, লুঙ্গি, আমরা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। মাস্ক বলেন, ঝোলা ব্যাগ, টোট ব্যাগ, মানুষ কেন দিস ইজ, আমরা কি আজকে, আমরা তো ইনহিউম্যান হয়ে গেছি, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা পলিউশন করেছি। বাংলাদেশে কিন্তু গ্রাম বাংলায় যে কাজগুলি হচ্ছে ন্যাচারাল, আমি আজ পর্যন্ত সিনথেটিক ওগুলি দিয়ে কাজ করিনি, সেগুলি সব ন্যাচারাল। এত বছর ধরে আমি এসছি, 94 থেকে 2020, আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে না। আমি এই অ্যাওয়ারনেস গুলি দিচ্ছি যে তোমরা ওই কেমিক্যাল ইউজ করে খেতে ফেলো না, আমরা সব কেমিক্যাল ফুড, ভেজিটেবল খাচ্ছি। এই যে আজকে কিন্তু এটার একটা ডিমান্ড আছে। সবাই যেমন আমরা মনে করি যে আমরা খাবার খাবো, তাই না, যে শাক সবজি কিনছি এগুলি যাতে কেমিক্যাল না থাকে, মানুষ কিন্তু স্কিনের মধ্যেও দিতে চায় যে কাপড়টা, যেটাতে ব্রিদিং হবে, কোনো স্কিন ডিজিজ হবে না। আজকে কিন্তু আমি অনেক লাকি এই দেশ, মানে গামছা নিয়ে পৃথিবীর বড় বড় মানুষজন গামছাটাকে প্রমোট করে দিচ্ছে। অ্যান্টোনিও ব্যান্ডেরাস গলার মধ্যে দিলে ইউ ফিল গুড, কালারফুল। আর চিন্তা করলে আমাদের বাংলাদেশে 6 ঋতু চলে আসে কিন্তু, হ্যাঁ। তারপরে কুইন, তো বাংলাদেশের যেগুলো আছে, তারপরে আমাদের যেরকম বাউল সঙ্গীত রিকগনাইজড, এটা ইউনেস্কো থেকে, আমাদের কিন্তু জামদানিও রিকগনাইজড। তো আমার মনে হয় একটা পোশাক, আমরা এটাকে কোনোদিন, মানে আমার মনে হয় সবাই আমাদের বলতে হবে দিস ইজ আ পার্ট অফ আওয়ার কালচার, একদম। আর ইটস সো ইম্পর্টেন্ট। আর কালচার কিন্তু মনুমেন্ট থেকেও ইম্পর্টেন্ট। কালচার কিন্তু আপনি কিন্তু দেখবেন কোনো দেশে গেলে, আপনি ল্যাটিন আমেরিকায় যান, পার্শ্ববর্তী দেশে যান, সবখানে দেখবেন সে দেশের লোকের হাব ভাব, মানে পার্সোনালিটি দেখেই বুঝবেন কোথার থেকে আসছে। তো এরকম একটা টপিক যে আমার সুযোগ হয়েছে আজকে বলতে, যে ফ্যাশনটা কালচার, এটা আমি বুঝাবো। যে সবাই ভাবে ফ্যাশন এটা কি, সবার মধ্যে দেখেন আপনি একরকম করে কাপড় পরে বসে আছেন, দাদাকে দেখেন, হি ইজ অলওয়েজ লুকিং সো স্মার্ট, একটা পাঞ্জাবির সঙ্গে একটা ওয়েস্টকোট। হ্যাঁ, লিটুকে দেখেন, প্রেমাকে দেখেন। আমার ফ্যাশন আইকন কে সেটা আমি বলতে চাই। আমি ছোটবেলার থেকেই ছবি দেখে, এগুলি দেখে, রবি ঠাকুর, ওনার মতন এত স্টাইলিস্ট আর কেউ আমার মনে হয় না আরেকজন আছেন বা থাকবেন। আমি প্রিমাকে অনেকক্ষণ ধরে দেখছি, এখন কথা না বলে আর পারছি না। না না না, বলেন, ওকে খুব সুন্দরও লাগছে। প্রিমা, তোমাকে খুব সুন্দর লাগছে। এখন বলো, কালচার বা সংস্কৃতি কি করে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হতে পারে? বিশেষ করে দাদা যেমনটি বলছিলেন যে বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে তো সংস্কৃতি যুক্ত,
লিটু ভাই বলছিলেন, বিবি আপা বলছিলেন, তুমি কিভাবে উপলব্ধি করো? আমি আসলে যেটা সবার কথা আসলে মনোযোগ দিয়ে শুনতে আমি বাধ্য আসলে, কারণ এত ইম্পর্টেন্ট ব্যক্তি এবং কালচারাল আইকন বলতে আমরা যাদেরকে বুঝি তারা আছেন আজকে এখানে। সো কালচার কি আসলে? কালচার বৈশিষ্ট্য সূচক আমাদের, আমাদের কালচারই আমাদের বলে দেয় আমরা কারা, আমাদের আসলে কি, আমাদের ডিপ রুট আমাদের কি, what we indicate, what we represent, that is culture. সো ওই আমাদের মানসিক থেকে, শারীরিক থেকে যে কোনো বিকাশ যেটাকে ধারণ করে আমরা নিজেদেরকে গড়ে তুলি, সেটাই আমাদের কালচার। তো এই সবার আলোচনা থেকে ক্লাসিক্যাল মিউজিক, আমার আর্ট, সবগুলি আর্টের পার্ট, থিয়েটার বলি, ফ্যাশন বলি। বিবি আপার এই কথাটাকে ইন্টারেস্টিং, আমি একটু অ্যাড করে দিই যে ফ্যাশন শুনতে একটা অপসংস্কৃতি চলে আসে মাথায়, মানে মানুষের মধ্যে মনে হয় এটা খুব ভুল, খুব ভুল। সেটা আমি এই জন্য বলছি যে এই যে একটা কথা, মানে বাংলা কালচারটা, আমরা যদি বাংলা কথাটা, লিটু ভাই বলছিলেন না, বাংলা শব্দটার মধ্যেই নিহিত আছে আমাদের কালচার। এই বাংলাটাকেই কিন্তু আমরা আমাদের ছাপ করতে পারি, ব্র্যান্ড যেটাকে বলে, যে একটা চিহ্ন, বাংলাই হলো আমাদের চিহ্ন। এই বাংলাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সবগুলো সেক্টর ডেভেলপ করতে পারে। সংস্কৃতির প্রত্যেকটি অঙ্গকে যদি আমরা বাংলার মাধ্যমে বিকশিত করি, তাহলে কিন্তু একটা আইডেন্টিক্যাল ব্র্যান্ড বাংলাদেশ তৈরি করতে পারে, এবং যেটা নেশন ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের একটা সূচক হতে পারে। এবং সেই সূচককে আমরা স্ট্র্যাটেজির মাধ্যমে যখন বিভিন্ন ধারায় প্রবাহিত করব এবং ডটগুলোকে কানেক্ট করব, আই থিঙ্ক তখনই একটা সার্বিকভাবে ব্র্যান্ড, বাংলাদেশ অ্যাজ আ ব্র্যান্ড দাঁড়াতে পারে। সো আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করছি, এবং দীর্ঘ 50 বছরের পথ পরিক্রমায় আমরা অলরেডি বলতে পারি যে আমরা কয়েকটা সূচককে স্ট্যাবলিশ করতে পেরেছি আমাদের মননে, আমাদের চিত্তে, আমাদের মধ্যে এবং আমাদের জাতীয়গতভাবে। কিন্তু সেটাকে কি করে আমরা একত্র করব? ফিলোসফিক্যালি আমি যদি বলতে চাই, যে আমি যদি ফিলোসফিটায় আসি, দাদা বলছিলেন না বিউটিফুল বাংলাদেশ, হতেই পারে এটা একটা, আমি মনে করি হতেও পারে এটা একটা ট্যাগ লাইন বা এটা আমাদের ব্র্যান্ডিং কোড, বাট আমাদের ফিলোসফিটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই বিউটিফুলটাকে আমরা কিভাবে ধারণ করছি, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড। বিউটিফুল বললেই মানে একটা কঠিন শব্দকে যেমন সহজ করা যায়, সহজ শব্দকেও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় নেওয়া যায়। কি করে আমরা ধারণ করছি তার উপরে আসলে নির্ভর করে, কি করে আমরা এটাকে রিফ্লেক্ট করছি বা পর্যবেক্ষণ করছি। সো আমার মনে হয় যে আমাদের এই বাংলাদেশের কালচার একটা বিশাল সূচক হতে পারে যে ব্র্যান্ডিং নেশনকে। এবং সেক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে কালচার কি সফট পাওয়ারের ইন্ডিকেটর গুলোকে আমাদের আসলে খুঁজে বের করতে হবে। এই ইন্ডিকেটর গুলো কি হতে পারে? আমরা সবাই জানি আমরা কি করছি। বিবি আপা হ্যাজ বিন ডুইং সাচ এ গ্রেট, তার ফ্যাশনে, লিটু ভাই করছেন তার আর্টের, সর্বময় আর্টের যতগুলো সেক্টর ধারণ করা যায় উনি ততগুলো কাজ উনি করে যাচ্ছেন। দাদা আছেন বিভিন্ন সেক্টরে, আশরাফ ভাই আপনি আছেন, আমি করছি আর্ট, আমার ব্র্যান্ডিং, এবং যে কয়টা জায়গায় আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি। কিন্তু প্রত্যেকের মূল মন্ত্র কিন্তু বাংলা। কি করে আমরা বাংলাকে ধারণ করব, বাংলাকে প্রক্ষেপণ করব, এর স্ফুরণ ঘটাবো এবং একে বিভিন্ন জায়গায় প্রসারিত করব। এই যদি হয় লক্ষ্য, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে প্রত্যেকের জায়গা থেকে কোথায় দাঁড়িয়ে আছি আমাদের সময় এসেছে ভাবার। এবং এই কোথায় দাঁড়িয়ে আছি থেকে আমরা যদি এটাকে আবার মানে বলি না যে প্রসারিত করে আবার সংকুচিত করা শিখতে হবে, এই সংকোচনকেই ব্র্যান্ডিং এর সূচকের মাধ্যমে বিকশিত করতে হবে। সো ফিলোসফিক্যালি আমি যদি বলি এই সূচকটাকে, তখন আমরা বলতে পারবো বাংলাদেশকে আইডেন্টিফাই করে এই ধরনের ব্র্যান্ডিং। সো আসলে আমার মনে হয় যে কালচারের মাধ্যমে এটা করা সম্ভব, এবং আমাদের এই সংস্কৃতির একটা বিশাল অঙ্গ জুড়ে আছে মানুষ। আমি সবসময় মনে করি বাংলাদেশের মানুষ আমাকে ভীষণ আকর্ষণ করে। মানে আমার যখন একটা আর্ট এক্সিবিশন হয়, আমি সারাক্ষণ গ্যালারিতে পড়ে থাকি, এবং মানে হয় না একটা আর্টিস্ট গ্যালারিতে না থাকলেও হয়, তার আর্ট ঝুলবে, মানুষ দেখবে, কিন্তু আমি মানুষের যে একটা ভাইব্রেন্সি, মানে
মানে আর্ট যে মানুষ কি পরিমাণ ডাইজেস্ট করতে পারে। আমরা অনেক সময় আর্টকে মনে করি মানুষ বোধহয় আর্ট বোঝে না। আর্টকে অনেক ক্ষেত্রে আমরা বলি ভেরি হাই এন্ড আর্ট, রাইট? যে একটা আর্ট হতে পারে হাই এন্ড একটা আর্ট, অনেক টাকা দিয়ে এটা কিনতে হয়, অনেক টাকা দিয়ে রাখতে হয়, মিউজিয়াম পিস করতে হয়। কিন্তু আমার কাছে আর্ট আসলে হতে হবে সার্বজনীন, তাহলেই আমার কাছে সেটা আর্ট হবে। কারণ আমি দেখেছি আমার এক্সিবিশন গুলোতে, এশিয়ান বিয়েনাল যে হয় আমাদের, সাধারণ মানুষের যে পরিমাণ উপচে পড়া ভিড় থাকে সেখানে, যে এটা কল্পনার বাইরে। যেমন ক্লাসিক্যাল মিউজিক, মানুষ ক্লাসিক্যালের কি বুঝে আমি তো আগে বুঝতাম না, মানুষ ফাইন আর্টের কি বোঝে আমি বুঝি না। কিন্তু আমি দেখি এসব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়, তাহলে কি করে হয়, কেন হয়? আসলে এগুলোর মধ্যে শিকড়কে খুঁজে পায় সে শিকড়ের অনুসন্ধানে বারবার যায়। শিকড়ের অনুসন্ধানে যদি বারবার যায়, সেখানে সেটাকে বন্দি রেখে ক্লাসিফাইড করে আমাদের কোনো লাভ হবে না। এটাকে মানুষের জন্য উন্মুক্ত যদি করতে পারি, তাহলেই আমরা কালচারকে ধারণ করতে পারবো, এবং তাহলেই আমরা নেশন ব্র্যান্ডিং এ কালচারকে কাজে লাগাতে পারবো থ্রু মানুষের এনগেজমেন্ট। এবং পিপল অ্যাকচুয়ালি ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ বাংলাদেশ। এবং আপনি লক্ষ্য করলে একটা কথা বলি যে এই পিপলকে নিয়ে আমরা যত রকম কারিশমা করছি, কারণ উই অলরেডি নো দ্যাট মানুষই আমাদের সর্বময় শক্তি, এবং দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর টু টেক দ্য কালচার টু দ্য নেক্সট লেভেল, টু ব্র্যান্ড আওয়ার নেশন ইন আ হলিস্টিক ওয়ে। কি করে মানুষকে সম্পৃক্ত করা যায় সেটা আমরা আরেকটু পরে কথা বলবো, যখন আমরা বুঝতে পারবো। কয়েকটা জিনিস আমি চারজনের জন্য একটু বলি। কালচার বলতে কি আমরা সংস্কৃতিতে সীমাবদ্ধ থাকছি? কারণ বিবি আপা যেমনটি বলছিলেন, আজকে ইটালিয়ান বা স্প্যানিশ কাউকে দেখলে তার হাঁটা চলা, তার গড়ন, তার পরিধান দেখেও কিন্তু বোঝা যায় ওইটাও কিন্তু কালচার। কিভাবে ব্যবহার করছেন, একে অন্যের সাথে কিভাবে হচ্ছেন, আমরা ওই কালচারটাকেও কি দেখছি কিনা। আরেকটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতে 30,000 মানুষ যাওয়ার আগে আমরা কিন্তু কোনোদিন ভাবিনি যে উচ্চাঙ্গ সঙ্গীতে মানুষ যায়। তার মানে আমরা যখন ক্ষেত্র প্রস্তুত না করে মন্তব্য করে ফেলি, সেটা এক ধরনের ইনজাস্টিস করি কিনা, প্রিমা যেটি বলতে চাইলো। দাদা, আপনাকে যদি বলি যে আমরা যদি একটু সংকুচিত করে আলাপ করি, যে আমাদের তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে কালচার এবং সংস্কৃতির, কোন 3টি বৈশিষ্ট্যকে আপনি মনে করবেন ব্র্যান্ডিং এর জন্য ইন্টিগ্রাল পার্ট হতে পারে? যেমন একটা কথা, যে আমরা বাংলাদেশের সৃষ্টি হয়েছে ভাষার উপর ভিত্তি করে। সুতরাং আমরা দেখলাম যে 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, সেটা পরবর্তীকালে ঠিক মতো এগিয়ে নেওয়ার ফলে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, এবং তারপরে নববর্ষ আমরা উদযাপন করি, এবং সেটার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা, সেটাও একটা স্বীকৃতি অর্জন করেছে। এবং দেখুন যে দুবাইয়ের কথা যদি ভাবেন, তারা ডেজার্ট সাফারি, একটা বালিকে কি করে প্রোডাক্ট তৈরি করেছে, এটা হতে পারে। সুতরাং আমাদের হাতের কাছে এত জিনিস আছে যেগুলোকে নিয়ে আমরা সত্যিকার অর্থে যেটা বলতে পারি বাংলাদেশের এটা। এবং অবশ্যই আপনি যেটা বলেছেন, কেবল যে গান বাজনা সংস্কৃতি তা নয়, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ যেগুলো আছে, সেগুলো দিয়েই আমরা পরিচিত করাতে পারি আমি মনে করি। এবং এই শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমি যেমন ব্যক্তিগতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের কিচ্ছু বুঝি না, কিন্তু প্রতিদিন রাতে শোবার সময় আমি একটা ক্লাসিক্যাল মিউজিক গান বা যন্ত্র চালিয়ে ঘুমাই। সুতরাং এই যে আজকে 50,000 ছেলে মেয়ে গেছে, তারা বেশিরভাগই হয়তো জানে না মানে কিছু, কিন্তু তাদের একটা কান তৈরি হচ্ছিল যে অপসংস্কৃতি আমরা করি, সেটাকে দূর করার জন্য এই একটা জায়গা হতে পারত। এ ধরনের সংস্কৃতি যত বেশি আমরা প্রমোট করব, তত বেশি দেশের জঙ্গিবাদ বলুন, সাম্প্রদায়িকতা বলুন, সবকিছু দূর করতে পারবো, এবং একই সঙ্গে বিদেশে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে পারবো। লিটু ভাই, আপনি কি দেখছেন যদি আমরা 3টা বৈশিষ্ট্যকে বড় করে আনতে চাই? কেননা প্রিমা যেমনটি বলছিলেন যে ব্র্যান্ডিং তো একটা খুব প্রসেস ড্রিভেন ওয়ার্ক, সেখানে মূল সুরটা আমরা কি ধরবো? যদি না, আমি মনে করি একটু ডিফারেন্টলি, যে এই কারণে যে দেখেন বেঙ্গল ফাউন্ডেশনকে যদি আপনারা যদি ভালোভাবে দেখেন, গত 30 বছর থেকে আমি অলওয়েজ বিলিভ করি যে আর্টের সবগুলো শাখা যে পর্যন্ত একটা জায়গায় মিট না করবে, সে পর্যন্ত আর্টের প্রসার হবে না।
আর্ট কিন্তু শুধু আর্টের মধ্যে লিমিটেড না, ফাইন আর্টের মধ্যে ফাইন আর্ট আছে, মিউজিক আছে, আর্কিটেকচার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। আর্কিটেকচার মানে আমরা মনে করি পিওর আর্কিটেকচার বাড়ি, ওটা কিন্তু না। আর্কিটেকচার ল্যান্ডস্কেপ অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট, একটা দেশের সবকিছু নির্ভর করে। আমরা যখন প্ল্যান করি আমরা কি করি? আমরা প্ল্যান করি প্রথমে রোড বানাই, তারপরে ট্রেন করি, তারপরে নদীর কাজ করি। আসলে আমার নদীমাতৃক দেশ, আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নদী। আপনি চিন্তা করে দেখেন, নদীর প্রত্যেকটা বাঁকে বাঁকে আমার মিষ্টি হচ্ছে আমার সবচেয়ে বড় কালচার। আমার খাদ্যাভ্যাসের মধ্যে সারা বাংলাদেশের মানুষ সবাই মিষ্টি খায়, তার খারাপ সময় খায়, কোনো সুখবর পেলেও খায়, কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও খায়। এখন মজার ব্যাপার হচ্ছে এই মিষ্টির কালচারালি কত রিচ, এটা কিন্তু কেউ কোনোদিন চিন্তা করে নাই যে পর্যন্ত আমরা বাংলার মিষ্টিকে ঠিক সেইভাবে প্রেজেন্ট করেছি। এটাও কিন্তু ব্র্যান্ডিং, দ্য ওয়ে উই হ্যাভ প্রেজেন্টেড এই যে বাংলার মিষ্টিকে। এটা কেন করেছিলাম? যে আমি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেক নদীর বাঁকে বাঁকে যে মিষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে, মিষ্টির ইচ চেঞ্জ হয়েছে, টেস্ট চেঞ্জ হয়েছে, এবং কারিগরের যারা নাকি তৈরি করে ওনাদেরও অন্যরকম ব্যাপার ট্যাপার ছিল। সেটা তৈরি করে আমি ভাবলাম যে এটা তো মানুষকে বোঝানো দরকার যে টাঙ্গাইলের মিষ্টি আর যশোরের জামতলার চমচম আর টাঙ্গাইলের চমচম এক না, এরকম কমপ্লিট ডিফারেন্ট জিনিস। যেটা আমাদের সবচেয়ে বড় জিনিস, আমাদের খাবার দাবারও কিন্তু তাই। এবং এই খাবার দাবার নিয়ে আমি কাজ করতে গিয়ে দেখলাম যে আমার একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট করা দরকার। পাতুরি নামে একটা রেস্টুরেন্ট করলাম আমার মার 107টা রেসিপি দিয়ে। এটা কেন করলাম? যে এরকম তো 1000 রেসিপি আছে যেটা আমাদের তৈরি করা দরকার। তো সেই জন্য দেখবেন বেঙ্গল ফরেন কাজ করে আর্কিটেকচারে, আমাদের পাবলিকেশনস আমরা ভেরি স্ট্রং। আপনি দেখবেন কালীয়করণ দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু লাভ তো নেই, কেউ তো প্রমোট করে না, কেউ তো অ্যাডভার্টাইজমেন্ট দেয় না। কালীয়করণ এই রামেন্দ্রদা কত কষ্ট করে আমাদেরকে 2-1টা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো এগুলোকে নিজের পকেট থেকে সাবসিডি না করলে আপনি চালানো সম্ভব না। আপনি ফাইন আর্টসের কথা বলেন, আমরা ফাইন আর্টসে আছি। আপনি খাওয়ার ব্যাপারে আছেন, ফ্যাশনের কথা বললো একটু আগে ব্যাপার, আমাদের অরণ্য দিয়ে ক্রাফট দিয়ে আমরা এই ফ্যাশনকে বহু কষ্ট করে আমরা ধরে রেখেছি। এবার আপনি দেখেছেন সবচেয়ে বড় জামদানি ফেস্টিভ্যাল করেছি আমরা, এবং আমরা করতে গিয়ে বাংলাদেশের একটা জায়গাকে আমরা এবার হেরিটেজ সিটি পর্যন্ত ডিক্লেয়ার করেছি। এবং আপনি শুনে খুব খুশি হবেন, এই গত মাসে আমাদের ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিলের ইলেকশন হলো, সেখানে লুবানা চৌধুরী প্রথমবারের মতন ভাইস প্রেসিডেন্ট হল ওয়ার্ল্ড ক্রাফট বিষয়ে। আপনি 3টা বৈশিষ্ট্য কোন 3টাকে সামনে আনবেন, ধরেন আপনাকে যদি সুযোগ দেওয়া হয়? আমার সবচেয়ে বড় সবচেয়ে স্ট্রং জিনিস হচ্ছে মানুষের জীবনের, আপনাদের 1 নম্বর হচ্ছে সংস্কৃতি, যদি আপনি বলেন মিউজিক। আচ্ছা। সেকেন্ড হচ্ছে আপনাদের সিনেমা এর নাটক। 3 নম্বর হচ্ছে আপনাদের লেখাপড়া, এই যে আপনাদের বইপত্র। দেখেন একটা বেঙ্গল বই করেছি, মানুষ মনে করে যে বই করলে তো চলে না, আমার এখানে 1600 লোক প্রত্যেকদিন যায়। ক্যান ইউ ইমাজিন? এটা হলো ডিপেন্ড করে কোনো জায়গা থাকে না, গিজ গিজ করে, আপনি একদম করবেন না, মানুষ যায়। বিবি আপা আপনার কাছে আসবো। লেখাপড়া, মিউজিক আর আপনার সিনেমার নাটক, যেটা ডিরেক্ট মানুষকে হিট করে। আমরা ধরলাম। বিবি আপা আপনি কোন 3টি জিনিসকে সামনে আনবেন ব্র্যান্ডিং এর? ব্র্যান্ডিং এ নাম্বার 1 আমার কাছে পোশাক। পোশাক মানে না আপনি কোন ব্র্যান্ড কিনলেন, যে কোনো। দেখেন এই যে প্রেমা বলল, আমি কিন্তু কাজ করি বাংলাদেশে, আপনারা কেউ আমাকে দেখেন না, আমি কিন্তু গ্রামের মানুষদের মধ্যে যে কি আছে, মানে ওদের 2টা চোখ 2টা তারা জলজল করে। হ্যাঁ, এটা আমার কাজের মধ্যে আপনি দেখবেন ম্যাজিক্যাল ফিঙ্গার্স, ওদের হাতে যে জাদু আছে। আমরা কিন্তু এক টুকরো কাপড় বানিয়ে পৃথিবীর সব মিউজিয়ামে আছে, মাসলিন, আজকে কিন্তু সেটা রিভাইভ করতে পারিনি। যেটা বলা হচ্ছে সেটা মাসলিন না, আমি বলবো পোশাক। সেকেন্ড হলো মিউজিক হলো একটা জীবন। অফকোর্স এডুকেশন, ওগুলি সবই আছে, কিন্তু এডুকেশন একটা জাতির ব্যাকবোন। কিন্তু আপনি গ্রামে দেখবেন, গ্রামেও একটা বাচ্চারা যদি নেকেডলি ঘুরে বেড়ায়, পুলিশ ধরে নিয়ে যায়। পোশাক ইজ নাম্বার 1। ওটা দিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে পারেন, বেটার লাইভলিহুড ফর দ্য ভিলেজ পিপল, অ্যান্ড ইউ গিভ দেম কামিং আউট অফ পভার্টি উইথ ডিগনিটি। এইটা আমাদের রেসপেক্ট করতেই হবে। তো পোশাক আমার কাছে নাম্বার 1। নাম্বার 2 হলো মিউজিক। নাম্বার 3, এটা নাম্বার 1-এও চলে, আমাদের মানুষ, আমাদের যে হাসি আর চোখ দুটা, দিস ইজ বাংলাদেশ একদম। প্রিমার কাছে যাওয়ার আগে রামেন্দ্রদা আর বিবি আপাকে একটু বলি,
বিউটিফুল বাংলাদেশ ওই কাজের সময় আমিও যোগাযোগ হয়েছিল এবং আমিও তাদেরকে বলেছিলাম যে এভাবে ব্র্যান্ডিং করাটা ঠিক হবে না, কেননা বাংলাদেশকে ওই পথে হাঁটলে হবে না, আমাদের লাগবে ডিফারেন্সিয়েটর, যেটি লিটু ভাইও বলছেন যে নদীর বাঁকে জীবন বদলায়, মিষ্টি বদলায়, মানুষের আচরণ বদলায়, কিন্তু তারা ধরে নিয়েছিলেন ট্যুরিজম দিয়েই ব্র্যান্ডিংটা করতে হবে। এখন সব দেশ তো আর ট্যুরিজমের জন্য রাইট না। বিবি আপা যেমন বলছিলেন, আমি এক মিনিট আশরাফ, আমি এক মিনিট বলতে চাই, আপনারা ম্যাজিক্যাল বাংলাদেশ দেওয়া উচিত ছিল। দিস ফিল্ম বাংলাদেশ একদম ম্যাজিক। আমি আপনাদের বলছি ওদের হাতে জাদু আছে, চোখে জাদু আছে, মানে বিউটিফুল থেকে ম্যাজিক্যাল বাংলাদেশ কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট। ম্যাজিক্যাল হতে পারে, ইটস এ মিস্টিক বাংলাদেশ, এটা হতে পারে মিস্টিক থেকে ম্যাজিক্যাল। পৃথিবীর আর কোনো দেশে ম্যাজিক্যাল নাই, বাংলাদেশ। একটা জিনিস হচ্ছে এমন জনগোষ্ঠী যারা, এবার তো কোভিডও প্রমাণ করেছে যে এটা ম্যাজিক্যাল বাংলাদেশ। অ্যাবসলিউটলি ভেরি সারপ্রাইজিং। তোমার কাছে আসি, আমরা আর্টের কথা বলি, আমি জানি যে আমরা সবাই অনুরাগী, কিন্তু আমরা তো বিশ্ব দরবারে আর্ট নিয়ে যেতে পারিনি, তাকে কি করে আমরা আমাদের ব্র্যান্ডিং এর পার্ট করব? না, আমি বলি আপনাকে, এখানে আমি মানে একটা বলে নিই, শুধু আর্ট না, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এই দুটো আমি তিনটা বলেছেন তো, সেটা বলেছি আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম থিয়েটার, সিনেমা অ্যান্ড মিউজিক, তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার। রিমা, তুমি কি বলো? আচ্ছা, আমি প্রথমে একটুখানি টাচ করি আপনার আগের প্রশ্ন, তারপর আমি এখানে আসি। দুটো একটু টাচ করব, কারণ এখানে বিশদভাবে বলার কোনো স্কোপ নাই, টাইম নাই। সো যেটা হয় যে আমরা যারা ক্রিয়েট করি, আমরা এখানে সবাই ক্রিয়েটারই আমরা বসে আছি। সো ক্রিয়েটিভ পিপলরা ম্যাজিক্যাল, আর এটাকে স্ট্র্যাটেজিক্যালি সাজাতে লাগে লজিক। সো আপনি যে প্রশ্নটা করেছেন, তিনটা জিনিস বের করা নট পসিবল, কারণ আমি বলবো আমারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরেকজন বলবে আরেকজনেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবারটাই সবার কাছে গুরুত্বপূর্ণ, এবং সবগুলো ক্ষেত্রই খুবই ইম্পর্টেন্ট ফর কান্ট্রি ব্র্যান্ডিং অর কালচার ব্র্যান্ডিং। এক্ষেত্রে লজিক্যাল যে কন্ট্রিবিউশন, সেটাই এই ম্যাজিককে একটা স্ট্র্যাটেজি দিবে টু ক্রিয়েট আ ব্র্যান্ড। কিন্তু যদিও ইমোশনাল কর্ড স্ট্রাইকিং স্ট্র্যাটেজি, বাট এটাকে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি সাজাতে না পারি, তাহলে একটা হরিলুটের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, যে কারণে আমরা আসলে একটা ইন্ডিকেটর পেতে এখনো পাচ্ছি না, এবং যদি এই করতে থাকি, অদূর ভবিষ্যতে আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারবো না। যদি আমাদের কোনো জায়গায় পৌঁছাতে হয়, আমাদের ডেফিনেটলি একটা ডিফাইন্ড বডি দরকার, ডেফিনেটলি পলিসি মেকারদের কাছে আসতে হবে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে একটা ধারাবাহিক ভাবে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যেখান থেকে আমরা ব্র্যান্ডিং এর আসল যে কোর যে এসেন্সটা বাংলাদেশের ক্ষেত্রে এটা বের করব, এবং ওই লজিকটাই আমাদের ম্যাজিক থেকে বের করবে যে আসলে আমাদের কোন তিনটা কম্পোনেন্ট বা কোন একটা কম্পোনেন্ট বা কোন চারটা কম্পোনেন্ট আমাদেরকে ধারণ করবে। হ্যাঁ, আর আর্টের ক্ষেত্রে যদি আসি, যে আর্ট, যেটা লিটু ভাই বললেন, যে ইনফ্যাক্ট আমি মনে করি যে আর্টের না কখনো, আমি পার্সোনালি মনে করি আমি উপরে নিচে করতে পারি না। কেন জানি, আমি যখন ছবি আঁকি, মিউজিক না শুনলে আঁকতে পারি না, কবিতা না পড়লে আঁকতে পারি না, একটা এর মধ্যে উপন্যাস যদি না পড়ি আঁকতে পারি না, একটা সুন্দর কাপড় না পরলে গ্যালারিতে যেতে পারি না, সুন্দর বলতে বাংলাদেশি একটা কাপড় বা একটা শাড়ি না পরলে। দেখেন, প্রত্যেকটা কানেক্টিং ডট, আমরা কানেক্টিং ডট করতে সামহাউ মিস করি। সো এই ডটটা কোথায় আমাদের খুঁজে বের করতে হবে। এই ডটটা যখন আমরা খুঁজে বের করতে পারবো, এই যে আমরা আজকাল বলি না ডিজিটাল, কিন্তু একটা ডট বোঝায় অনেকগুলো ডটের সন্নিবেশে একটা ডট তৈরি করে না, ডিজিটাল যুগে আমরা আছি। সেই ডটটা, জিরোটা, আমাদেরকে, জিরো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, সেইখানে আসতে হবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি আওয়ার ব্র্যান্ড, হাউ উই ক্যান ব্র্যান্ড অ্যান্ড হাউ ব্র্যান্ড করতে পারি। সো আমি একা আর্টকে, আর্কিটেকচারকে, ফ্যাশনকে, থিয়েটারকে না করে যদি আমরা হোলিস্টিক একটা জায়গা গঠন করতে পারি বাংলাদেশের সংস্কৃতির, আই থিঙ্ক প্রত্যেকে প্রাধান্য পাবে, এবং সেভাবেই করে আসলে আমরা নেশন ব্র্যান্ড করতে পারবো ইন আ সুপার হোলিস্টিক অ্যাপ্রোচে। থ্যাংক ইউ। প্রিমা, দুটো কথা, একটি হচ্ছে একটু মাঝখানে ভাই 1 মিনিট, আমি তিনটি প্রায়োরিটি জিজ্ঞেস করেছিলাম, ভোটাভুটির জন্য না, মনের ভেতরের অনুভূতিটি বোঝার জন্য। ব্র্যান্ড করার জন্য কিন্তু পপুলিস্ট হতে হয় না, ব্র্যান্ড করার জন্য ডেফিনিটিভ হতে হয়, এবং সেটি জনপ্রিয় নাও হয়। আর দ্বিতীয় কথা, তোমার শাড়ির কালেকশনের খবর কিন্তু আমি পেয়েছি। কাকে বলছেন আপনি? তোমাকে
আমি তো কেউ বিশেষ করে না, আমাকে কি কালেকশন, বলবে? ওইটা আমরা অফলাইন পরে আলাপ করব। আচ্ছা রামেন্দু দা, এখন হচ্ছে আমরা কি একক বাংলাদেশ দেখি, আমরা কি একটা ইউনিফাইড বাংলাদেশ দেখি এই কথাটাই নাকি দাদা আমরা ভাস্কর্যকে মূর্তি বলতে দেখি, আমরা বইয়ের ভেতরে আমাদের পাঠ্যসূচি পরিবর্তিত হতে দেখি, পাঠাকে ছাগল হতে দেখি? এই যদি হতে থাকে, আপনি বিশ্বের কাছে, তারা তো এই খবর পেয়ে গেছে, আপনি বিশ্বের কাছে কি মুখ দেখাবেন এই সংস্কৃতি এই কালচারের গল্প বলে? আমি এই প্রসঙ্গে আসতে চাইছিলাম। তুমি যেমন প্রথমেই বললে যে এই ভাস্কর্য আর মূর্তির ব্যাপারে, এখন একটা দুঃখজনক হচ্ছে, আমরা খুব আনন্দে আছি যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার আছে, কিন্তু আমরা কি ভেবেছি যে সমাজটা চলে গেছে মৌলবাদীদের হাতে? এটা একেবারে আপনি বিভিন্ন কেবল আচার আচরণ পোশাক পরিচ্ছদ সবকিছুর মধ্যে দেখুন। এখন বাংলাদেশের সংস্কৃতি বলতে আপনি কোনো কিছু ডিফাইন করতে পারবেন না। এখন প্রশ্ন উঠবে যে এটা বাংলাদেশের সংস্কৃতি নয়, এটা আমাদের নয়। এবং যেটা হয়েছে যে আমরা এখন একেবারে রাজনৈতিকভাবে ইটস এ ডিভাইডেড নেশন, মানে কোনো আদর্শগত মিল নেই। এবং আদর্শগত যে খুব একটা আদর্শের কারণে যে তা হয়েছে তা নয়, রাজনৈতিক সুবিধাবাদিতার ফলেই হয়েছে। এখন এই যে এখন বাংলাদেশে ভাস্কর্য চর্চা করা খুবই কঠিন হয়ে যাবে দেখবেন আগামী দিনগুলোতে। এখন ভাস্কর্য আর মূর্তি, যারা ভাস্কর্যকে রক্ষা করতে চাইছেন তারা বলছেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে আলাদা ভাবে আছে, কিন্তু তার মানে কি ভাস্কর্য ভাঙা যাবে না মূর্তি ভাঙা যাবে? মূর্তিটা আমরা কেন জানি না, এদেশে কিছু মানুষ আছেন যারা মূর্তি পূজা করেন, সুতরাং সেটার কথা কেন বল? সুতরাং এই কথাগুলো মানে রাজনৈতিক ভাবে মীমাংসা না হলে বা জোর করে করতে হবে যে এটা আমরা যে মনের পারসেপশন যেটা হওয়া উচিত, যেটাই আমাদের বাংলাদেশের আসল সংস্কৃতি, সেটাকে তুলে ধরার জন্য নীতি নির্ধারকদের একটা কঠোর জায়গায় যেতে হবে। আপোষ করে কিন্তু হবে না। যেটা আপনি উল্লেখ করেছেন পাঠ্যসূচি পরিবর্তনের কথা, খুবই দুর্ভাগ্যজনক। এবং আমাদের দেশের সাম্প্রদায়িকতাটা পাকিস্তান আমলের চেয়ে 10 গুণ বেড়েছে, আমি সবসময় বলি এই কথাটা। এটা খুব দুঃখজনক, যেটা হওয়ার কথা ছিল না। সুতরাং এইটা যদি আগে সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে কিন্তু সাংস্কৃতিক দিক থেকে এগোনোটা বেশ কঠিন হয়ে যাবে। কেননা দাদা আমরা যদি দেশের ভেতরে হিমশিম খাই বুঝতে, এবং তখন যদি নীতি নির্ধারকদের জোরালো ভূমিকা না দেখি, তাহলে তো আমরা নিশ্চিত না আমরা কি অন্ধকারের দিকে হাঁটবো না আলোর দিকে হাঁটবো। তা আপনি প্রিমা যেমনটি বলছিলেন যে ব্র্যান্ডিং তো আপনাকে একটা ইউনিক আইডেন্টিটি, সবাইকে বিশ্বাস করতে হবে। ও কিন্তু ইনক্লুসিভনেস এর কথা বলছিল। বাংলাদেশের বাঙালি সব মানুষ যদি একে ধারণ না করে, আমি তো বিশ্বের কাছে তাকে উপস্থাপন করতে পারছি না। লিটু ভাই, আপনি কি এই কনফ্লিক্ট দেখেন নাকি এখানে? কনফ্লিক্ট দেখি আমি, কিন্তু কনফ্লিক্টের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মনে করি 70% লোক আমাদের সঙ্গে আছে। আপনি ইট ইজ এ কোয়েশ্চেন অফ কনভিন্সিং দেম। আপনি যখনই আপনার ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল তাহলে কি করে হয়, আপনার অথবা আপনার ফোক ফেস্টিভ্যাল কি করে হয়, এত বড় হতে পারতো না তো যদি মানুষের যদি সেরকম যদি কমিটমেন্ট না থাকতো। আমি মনে করি যে এগুলো সবকিছুই হবে, ইট ডিপেন্ডস সরকার কিভাবে এটা দেখে। সরকার একটা বড় একটা রোল প্লে করে। তো রামেন্দ্র যেটা বললেন যে ব্র্যান্ডিং তৈরি করার জন্য যদি আমাদের সত্যি সত্যি বাংলাদেশে কিছু করতে হয়, তাহলে পরে ওই কথাটা খুব মনে প্রাণ ধরেছে আমাকে যে আইসিসিআর এর মধ্যে একটা প্রতিষ্ঠান করতে হবে টু প্রজেক্ট বাংলাদেশ এলসওয়্যার ইন দ্য কান্ট্রি, বাইরে জায়গায়। আর এখানে তৈরি করতে হবে গভর্নমেন্টের বাজেট যদি সংস্কৃতি মন্ত্রণালয়ে 100 টাকা থেকে থাকে, এটাকে 1000 টাকা করতে হবে। বিকজ এটা একটা স্টেটমেন্ট যে আমি সংস্কৃতিকে কতটা গুরুত্ব দিলাম, সেটার একটা কমিটমেন্টের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে এই জিনিস খাবারটাকে, আমাদের যে মানে বাংলাদেশের খাবার, এটাকে সংস্কৃতির একটা বিরাট বড় জায়গা, এটাকে তুলে ধরতে হবে ভালোভাবে। তো আর 4 নম্বর আমি মনে করি যদি এগুলোকে সত্যি সত্যি একত্রিত করতে হয়, আপনাদের কথা যেহেতু বাংলাদেশ সরকারের কিছু কিছু মানুষ শোনেন বোঝেন, তাদেরকে বোঝানো দরকার যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং ট্যুরিজম মিনিস্ট্রি এক হতে হবে। দিস হ্যাজ টু গো টুগেদার। এটার বাজেট এক হতে হবে, একই সঙ্গে কাজ করতে হবে সাইড বাই সাইড। তারপরে আপনি এই যে এত বড় যে একটা ভৌগোলিক জায়গা আমাদের,
যে মানে যেই জায়গাটা নিয়ে আমরা এত বড়াই করি, মানুষকে নিয়ে, নদীকে নিয়ে, পানিকে নিয়ে, মাটিকে নিয়ে, এটাকে আপনি কারেক্টলি প্রজেক্ট করতে পারবেন এবং নীতি নির্ধারণ করতে পারবেন। আপনি ধরেন আপনার কত মসজিদ আছে আপনার বাংলাদেশে, কমপক্ষে 10 লক্ষ থেকে 15 লক্ষ মসজিদ। আপনি যদি সরকারকে কনভিন্স করতে পারেন এবং ওনাদেরকে যে কনভিন্স করতে পারেন যে আপনাদের মসজিদগুলোতে অকুপেন্সি অনলি 10% হচ্ছে শুক্রবার দিন, রেস্ট টাইম তো আমার অকুপেন্সি ইজ নট ইভেন 5%, সেখানে আমি শিক্ষা দিব। শিক্ষা ওনাদের মতো করে শিক্ষা দেন, আপনি আরবি দেন কি ওইভাবে দেন, কিন্তু 3 জন মাস্টার সরকার থেকে দেবে, একটা হচ্ছে অঙ্কের মাস্টার, একটা ইংরেজি মাস্টার, একটা বাংলার মাস্টার। দেখবেন আপনার হোল জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে, মাইন্ডসেটটা মানুষের চেঞ্জ হবে, স্থাপনাটা ব্যবহারও হলো, মাইন্ডসেটও চেঞ্জ হলো। আপনার কাছে প্রশ্ন, যে বিশ্বের অনেক দেশে আমরা বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত হিসেবেই দেখে, খাবারের দিক থেকে, সঙ্গীতের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে মনে করে যে ভারতীয় সংস্কৃতির অংশ। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি তার ব্র্যান্ডিংকে ইউনিকলি উপস্থাপন করতে পারবে? অ্যাবসলিউটলি, উইদাউট এনি কোয়েশ্চেন। আমাদের ক্যারেক্টার আর ওয়েস্ট বেঙ্গলের মানুষের ক্যারেক্টার একদম ভিন্ন। আমাদের নদী, আমাদের মিষ্টি ওদের মিষ্টির সাথে কোনো সম্পর্কই নেই। আমাদের খাবার দাবার পশ্চিমবঙ্গের খাবার দাবারের সঙ্গে কোনো মিল নেই, এটা একদম টু ডিফারেন্ট জিনিস কমপ্লিটলি। আমাদের আচার ব্যবহারও কমপ্লিট ডিফারেন্ট, আমাদের চলন ফেরনও একদম ডিফারেন্ট, কিন্তু আমাদের ভাষা এক। সুতরাং ওটাকে আপনাকে একেবারে রিজেক্ট করার দরকার নেই, আবার আপনাকে ইনক্লুড করার দরকার নেই। যার যার স্থানে থেকে দুটো জিনিসকে আপনি প্রজেক্ট করতে পারেন। আরেকটা কথা বলি আপনাকে, যেহেতু পশ্চিমবঙ্গ বাঙালি, ওরা কিন্তু একটা বিরাট ভারতের একটা অংশ, আর আমরা বাঙালি যারা আছি, আমরা বাংলাদেশের বাঙালি 98% লোক এক ভাষায় কথা বলি, আমাদের স্থানটা একটু কমপ্লিট ডিফারেন্ট। একদমই। বিবি আপা, আপনি কি আমাদের আপনি ফ্যাশনের, যদিও ফ্যাশন শুনলে কিন্তু একটু অন্যরকম মনে হয়, কিন্তু পরিধান বস্ত্র শুনলেই, তবে আপনার ম্যাজিক্যাল বাংলাদেশ কিন্তু আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওটা খুব ভালো বলেছেন, খুব সুন্দর। কেননা আমি বলতে চাই আশরাফ, এই যে সবাই বলছে আমাকে দেখবেন, আপনারা কেউ দেখেন না, আমার কিন্তু এখন প্যান্ডেমিকের সময় আমি একটু আটকানো আছি। আমি কিন্তু 99.9% টাইম গ্রামে কাটাই। আমি কিন্তু বিলিভ করি ফ্যাশন ফর এভরিওয়ান। আপনি দেখেন জিন্স বিদেশে যার যত পয়সা আছে সে দিয়ে কিনছে, আমি কিন্তু একদম সাধারণ জিনিস নিয়ে শুরু করেছি। আর ফ্যাশন, হ্যাঁ সবাই কিন্তু বলে, আমার বাবা মার বন্ধুরা, কিন্তু আজকে দেখেন এক একজন এক একটা পাঞ্জাবি পরে, একটা শাল দেয়, এভরিওয়ান হ্যাজ দ্য কালচার। ব্যাংকেরও একজন দেখবেন শার্ট পরে টাই। এই কালচারটাকে যে আমাদের ভালো করে এক্সপ্লেইন করতে, কালচার মানে না আপনি একটা আর্টিস্ট হবেন, সিঙ্গার হবেন। আমি মনে করি আমি কিন্তু ইউনেস্কোর আর্টিস্ট ফর পিস, আমার 2টা পোর্টফোলিও আমি হোল্ড করি, ডিজাইন। আমার এটা মনে করি সবচেয়ে বড় জিনিস, কেন আমি ফ্যাশনে পড়েছি দেখে মনেই করে না যে আমি কালচার জানি। আমার যত কিছু বাদ দেন, আমার সবচেয়ে প্রিয় আমার রিকগনিশন হলো আমি বাংলা একাডেমির ফেলো। ঘরের শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। আমি লিটুকে বলতে চাই, আমি অনেক ছোট ছিলাম তখন ওস্তাদ আলাউদ্দিন খান এসেছিলেন আমাদের বাসায়, এখনো আমার কানে আছে, উনি নিজের আজান নিজে দিতেন। শিক্ষা, বাংলাদেশে যে কত কিছু আছে, আমার চোখে মুখে বাংলাদেশ, আমি পজিটিভ বাংলাদেশ দেখাই। গ্রামের মানুষ কিন্তু বলে না আপা কি ফ্যাশন বুঝি না, ওরা এখন দেখবেন আমার মতন নাকি, আরে ইটস সামথিং। আমাদের রিকগনাইজ করতে হবে আর্টিস্টদের, যারা ফ্যাশন করছে তাদেরও, ইটস আ পার্ট অফ আর্ট। আমাদের ফার্স্ট ইয়ারে মানে হিস্ট্রি অফ আর্ট পড়ায়, আমি পিকাসো, মিরো জানি, আমি জয়নুল আবেদিন ভাই, কামরুল হাসান ভাই এদেরও জানি। আর্ট না জানলে, আর্ট মিউজিক এগুলি হলো একটা মানুষের গড়ে ওঠার আইডেন্টিটি। লিটারেচার, এটা তো বুঝতেই হবে। এখনো মানুষ বলে উনি তো ফ্যাশন পড়েছেন। আরে আমি যদি একটা দেশ, বাংলাদেশকে আমি প্রেজেন্ট করছি, বাংলাদেশের আর্ট কালচার হেরিটেজ আমার সঙ্গে দেখা হয় না, আমি কিন্তু রামেন্দুদার বই জানি, লিটু কি করছে জানি। আই হ্যাভ টু নো। একটা দেশকে প্রেজেন্ট করতে হলে সব বেস্ট গুলি ধরতে হয়। যে তবুও আমি বারবার বলবো, যে যতই হোক, বড় হই না কেন, আমরা কেউ পোশাক ছাড়া বের হইতে পারি না। দিস শুড বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কালচার।
লাউড ব্যাপার জন্য আমরা কিন্তু একটা পত্রিকা বের করেছি, সেটার নাম হচ্ছে আইস টুডে, ওটা ফ্যাশন ম্যাগাজিন। সুতরাং সরি লিটু, আপনাদের ওই পত্রিকা আমার কাছে আর কোনোদিন আসেই না। এখন থেকে রেগুলার যাবে, কালকে পড়ে দেবো। না না না, প্রিমা তোমার কাছে না না, আমি বলছি আপনারা যেগুলি বের করেন একটা ক্লাসের জন্য, গুলশান বনানি প্রিমা না, আমি যেটা করি গ্রাম 50% কে নিয়ে করি, দে উইল বি দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। প্রিমা, পুরো আলোচনাতে আমাদের তেমন কোনো ভিন্নমত তৈরি হয়নি, আমরা এক সুরে কথা বলছি। তুমি একটু বলো যে এটাকে আমরা ফ্রেমওয়ার্কে ফেলতে পারি কিভাবে, ধরো কালচারাল অ্যাট্রিবিউটস কে নেশন বিল্ডিং এর পার্ট করব কিভাবে, অ্যাপ্রোচটা কি হবে? থ্যাংক ইউ অশোক ভাই। আমি একটু আগে কিন্তু বলেছি ম্যাজিক এবং লজিককে একসাথে করতে হবে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যদি আমি এখন বলি যে হার্ট এবং ব্রেইন, আমি নিজেকে দেখেছি, আমি যখন ব্র্যান্ডিং করি আমার ব্রেইন কাজ করে, আমি যখন আঁকি আমার হার্ট কাজ করে। আমি নিজেকে বলি এই দুটাকে বিয়ে করিয়ে দাও, হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, সো আমি মনে করি প্রভোকেটিভ কালচারই তৈরি করতে পারে একটা ব্র্যান্ড। আমরা সিডাকশন জানি না, আমরা সিডাকশন আর্টটা বুঝি না, ব্র্যান্ডিং এর সিডাকটিভিটি আমরা জানি না। সুফি কালচার ইজ আ সিডাকশন, পল্লীগীতি একটা সিডাকশন। আমরা যে কোনো আমাদের জিনিসকে মাইল্ড টোন ডাউন করতে খুব পছন্দ করি। আই ডোন্ট নো বাঙালিরা তো টোন ডাউন খেলতে কেন পছন্দ করি আমরা। উই হ্যাভ টু বি প্রাউড অফ হোয়াট উই হ্যাভ, এন্ড এটাকে প্রভোকেটিভ করে কি করে রিপ্রেজেন্ট করব, to create a seduction, to have a love affair, to get married together. So that is I call branding, you know. So এই যে পুরো কথাটা বললাম, to make a love affair by a seduction and provocation, to create a Bangladesh as a brand, I call brand. So let's make that kind of brand that would create a really seduction. আমাদের বহুত হয়েছে বলা, আমাদের ওইসব কালচার ছেড়ে এখন আমাদের আসলে প্রভোকেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। We need to build a glamorous Bangladesh. গ্ল্যামারাস বলতে মানুষ খালি হচ্ছে ফ্যাশনের মতো ভাবেন, এটা কিন্তু অপসংস্কৃতি। নো, গ্ল্যামার ইজ আ ভেরি পার্ট অফ হু উই আর। বিউটিফুল ইজ আ কোনোটেশন অফ গ্ল্যামার। বিউটিফুল বললে বোঝে সুইট, আর গ্ল্যামার বললে বোঝে ফ্যাশন। মানে দের ইজ সো মাচ ট্যাবু। এবং এটার জন্য আমি একটা কথা, ডিটু ভাই, আমি আপনাকে একটু এখানে অ্যাপিল করতে চাই, আমাদের এডুকেশন সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং ক্যাপাসিটি, লার্নিং কোয়ালিটি আমাদের মধ্যে একদম নাই। আমরা একে অপরের থেকে শিখতে একদম পছন্দ করি না। আমি আজকে যে কয়টা জিনিস শিখেছি, মানে গড ফরবিড, আমি থ্যাঙ্কস টু বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম টু গ্যাদার দিস পিপল, যাদের থেকে আমার বয়োজ্যেষ্ঠ আপনারা, আমি আপনাদেরকে খুবই সম্মান করি, রেসপেক্ট করি। আই লার্ন ফ্রম ইউ ভেরি মাচ, আই লার্ন এভরি সিঙ্গেল মিনিট। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিমা কালকে কি করছিলা, আমি বললাম যে ভুলে গেছি, কারণ আজকে নতুন জিনিস শিখে ফেলেছি। সো আমাকে প্রফেসর আনিসুজ্জামান, আমি ওনাকে খুবই ভালোবাসি আমরা সবাই, উনি আমাকে একটা কথা প্রায় বলতেন, তুমি এত শিখতে থাকো যে কই যে যাবে আমি বুঝতে পারি না। তো লার্নিং ইজ আমার কাছে পাওয়ার। একটা জাতিকে আমাদের লার্নিং দিতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে সেই লার্নার যারা বুভুক্ষের মতো শিখে, এবং তখনই আমরা বুঝবো একটা সম্মান করতে, একটা পেশাকে, একটা কালচারকে, এবং আমরা ধারণ করতে শিখবো, আমরা ডিপ রুটেড হতে শিখবো লার্নিং থেকে। লার্নিং ইজ আ কি ফর আ নেশন। আমরা দিনে দিনে লার্নিং কে ধ্বংস করে ফেলছি, এডুকেশনকে মেরে ফেলছি। এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এরকম একটা সুডো জায়গায় ব্র্যান্ডিং নিয়ে কথা বলছি, দিস ইজ স্যাড সিচুয়েশন। আমাদের লার্নিং কে আরো বড় করতে হবে, এডুকেশনকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে আমরা গান বুঝবো, আর্ট বুঝবো, ফ্যাশন বুঝবো, থিয়েটার বুঝবো। আমরা এগুলো কোত্থেকে বুঝবো আমাদের যদি এডুকেশন না থাকে, আমাদের যদি লার্নিং না থাকে? দিস ইজ ভেরি ভাইটাল। প্রেমা, একটা কথা এখানে বলতে চাই, আমাকে এক্সাম্পল দেওয়া হয়, আমি এই বয়সে এসে নিজে ডিজিটাল শিখছি, কেন না হলে তো এখন তো প্যান্ডেমিকের সময়। So learning is the most important thing. Very, very important. আমি বলি যে ভাই আপনি একটা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালের মতো ওপেন মাঠ লার্নিং ইনস্টিটিউট করেন, আমরা সবাই ওখানে এভরিডে উইল বি দ্য লার্নার। আমরা করতে দিচ্ছে না কেউ, আমি তো অনেক মাত্র টিটু ভাই আগে ফেস্টিভ্যালটা ফিরিয়ে আনুক, তারপরে সেকেন্ডটা। দাদা, আমরা যদি একটু দেখি, আমি আসলে প্রিমার কথায় এত মুভড অ্যান্ড টাচড, ওর কনভিকশন দেখে আমার মনে হচ্ছে ব্র্যান্ড হয়ে গেল। ধরে নেই দাদা যে ব্র্যান্ড মানে তৈরি হওয়ার পথে আমরা যে কথাগুলো বলছিলাম, আজকে ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট বলি, বিবি আপার ফ্যাশন বলি, প্রিমার আর্ট বলি, আপনার থিয়েটার বলি, আমরা রোল আউট করবো কিভাবে? মানে কি করে আমরা বহির্বিশ্বকে দেখাবো যে এই আমাদের আইডেন্টিটি? কারণ এগুলো তো আমরা অলরেডি করছি।
অলসো আসলে সিনেমা। এখানে হ্যাঁ সরকারের একটা বড় ভূমিকা আছে। আমরা বলবো যে সরকার সবকিছু করবে না, করবে সাধারণ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, কিন্তু সরকার প্রণোদনা দেবে, সহায়তা করবে এবং বাধা দেবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমাদের বিকশিত করার ক্ষেত্রে। সুতরাং দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে যে আইসিসিআর বা ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠান করা, যেটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে। অন্যদিকে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনেক বেশি শক্তিশালী করা, অনেক বেশি টাকা দেয়া, এবং যাতে করে তারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এবং এটা ভুললে চলবে না যে সংস্কৃতিতে বিনিয়োগ মানে হচ্ছে ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আমার অনেকেই মনে করেন এটা দ্রুত একটা রিটার্ন চান, তা কিন্তু নয়। এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে শক্তি, এটাকে তুলে ধরতে হবে। যে জন্য বিবি আপা বলছেন যে ম্যাজিক্যাল বাংলাদেশ, সুতরাং এই ম্যাজিকটা আছে বাংলাদেশের মানুষের মধ্যে, যে এই এত কিছুর মধ্য দিয়েও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে। এইটা আমার মনে হয়। সুতরাং সরকার যদি একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশটা অনেক এগিয়ে যেতে পারে যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। কিন্তু দাদা আপনাকে এবং যেটা জিজ্ঞেস করি, লিটু বললেন যে কালচার এবং ট্যুরিজমের কথা, যেমন অবশ্যই এক হতে হবে, যে জন্য মেডিকেল ট্যুরিজম হয়, আমাদের এখানে হবে কালচারাল ট্যুরিজম। সুতরাং কত সুবিধা আছে আমাদের। কিন্তু দাদা আমরা কি সাধারণ মানুষের সম্পৃক্তি হারিয়ে ফেলছি না দিন দিন? নিশ্চয়ই হারিয়ে ফেলছি। তার মানে উল্টো দিকে আছি। উল্টো দিকে আছে, বড় একটা ডিভাইড তৈরি হচ্ছে। আমরা সংস্কৃতি চর্চা বললেই মনে করি যে উচ্চবিত্তের জন্য বা মধ্যবিত্তের জন্য, সাধারণ মানুষকে আমরা ইনক্লুড করতে চাই না। হ্যাঁ, এটা খুবই জরুরি। এটা আমি বলতে চাই, এই প্রশ্নটা আমাদের গ্রামের মানুষ, আমি তো একদম আজও পড়া গায়ে কাজ করি, বলে আপা আমার একটা খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত আছে, যদি তোর ডাক শোনায়, বলে আপা এটা আপনাকে গেয়ে শোনাবো, আমাদের মানে আমলি রবি ঠাকুর সবার জন্য। সেখানেই আমি বলি আমাকেই ইনক্লুড করে না, আমি তো গ্রামের মানুষ হয়ে গেছি। যে দেশে আপনি বলেন মুক্তিযুদ্ধ বলেন সবকিছু সাধারণ মানুষরা করেছে, সে দেশে কেমন করে আমি কিন্তু আমার কাজটা সাধারণ দিয়ে শুরু করেছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার সামনে এত গুণীজন সব আছে, আমি যেমন জয়নাল আবেদিন ভাইয়ের হাত পেন্টিং দেখে বলে দিতে পারি, কামরুল হাসান ভাইয়ের বা দাদার কথা বলা শুনে বুঝতে পারি এটা দাদার ভয়েস, এটার নূর ভাইয়ের ভয়েস, যেমন আব্দুল আলিম ভাই, আব্বাস উদ্দিন, একটা ডিজাইনারের কিন্তু হ্যান্ডরাইটিং আছে। আমাকে বলেন, আমি ইসিমিয়াকে আর মানি সব চিনি, কোনো একটা শিল্প কপি করে হয় না, খালি সিরিয়াল আর কি। আমাদের ইনস্টিটিউট গুলিকে জানতে হবে ফ্যাশন কি। আমি লন্ডন আর্ট ইউনিভার্সিটির ফেলো, আমার পড়া ফ্যাশনে, তাই না? বিকজ উই নো অ্যাবাউট আর্ট, আমরা আর্ট কালচার বই এগুলি পড়ি, কাজে ইনস্টিটিউট গুলিকে ফ্যাশন মানে নাকি আপনি, হ্যাঁ ঠিক আছে। আর আমি প্রেমাকে বলতে চাই গ্ল্যামার, অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপনি বিদেশে থেকেছেন, মডেলিং করেছেন, আপনি মিস করেন না গ্ল্যামার জগৎটি? আমি যখন গ্রামে হাঁটি দাদা, আমি বলতে চাই কোন দেশে পাবেন আমার সঙ্গে 100টা ছেলে লোক আমাকে আপা ভালো আছেন ডাব খাবেন, এর থেকে অ্যাপ্রিসিয়েশন পৃথিবীর কোনোখানে নাই। দে আর অল লাভিং ইউ, অ্যাপ্রিসিয়েট। দেখছে না আমি কালো, আমি লম্বা, এটা হলো বাংলাদেশ। আমাদের মধ্যে যেটা আছে, আমার কাজের মধ্যে মিজারি দেখবেন না, দ্য বিউটি ইন পভার্টি, দ্যাটস হোয়াট আই সি। আমাদের বোধহয় গ্ল্যামার ফ্যাশন এগুলোর একটা না দূর, এটা আপনাদের, এই যে আমি লিটুকে বললাম ওর ম্যাগাজিন কোনোদিন আমার কাছে আসে না, এর জন্য আসে না ও ভাবে আমি গ্ল্যামারের জিরো, আমি লুঙ্গি গামছা নিয়ে কাজ করি। দ্যাট ইজ সামথিং। এত বড় একটা কালচারাল মানুষ, তার প্রতিষ্ঠান কোনোদিন আসেনি, আমি তো বলেই দিলাম। লিটু ভাইয়ের কাছে আসছি, প্রেমা তুমি কি বলছো? আমি একটা কথা বলি আপনাকে, আমরা কিন্তু একটা জিনিস ভুল করছি, শুধু আর্ট কালচার নিয়ে কিন্তু কাজ করলে হবে না। বাংলাদেশের মানুষের যদি আপনার প্রধান জিনিস কি, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে গেলে আপনাকে লোককে এঙ্গেজ করতে হবে। লোককে এঙ্গেজ করতে গেলে আপনার কালচার যেমন ইম্পর্টেন্ট, স্পোর্টস ঠিক ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমাদের 80,000 গ্রাম
আমরা 4টা করে গ্রামকে একটা ইউনিট করি, তাহলে 20,000 ইউনিট হয়। 20,000 গ্রামে 20,000 জায়গায় যদি আপনি শুধু 12 বিঘা জমিতে যদি আপনি মাঠ করে দেন, 2টো ক্লাব করে দেন, আর একটা কালচারাল সেন্টার করে দেন, আপনাকে বেশি খাটতে হবে না। নিজেরাই ওরা ডেভেলপ করবে, নিজেরাই তাদেরকে ঠিক করবে। অল ইউ নিড ইজ গুড মিনিস্ট্রি, গুড গভর্নমেন্ট টু মনিটর দেম। এর বাইরে আপনার কিছু করার নাই। আপনি এত কিছু এই যেটা ভাবছি আমরা, এই 56,000 বর্গ মাইলের সব মানুষকে নিয়ে একত্রিত করে একটা ব্র্যান্ডিং করব, তার আগে আপনার দরকার হচ্ছে যেই বেসিক নিডগুলো, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে যে আমাকে লোককে এঙ্গেজ করতে হবে। দেখেন, আমরা তো স্যাটেলাইটের কাজ করি, যখন নাকি ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের থেকে এক্সাম্পল দিয়ে বলছি আমি, ওই লাস্ট 15 দিন যে খেলা হয়, আমরা দেখেছি ওই লাস্ট 15 দিনে ক্রাইম রেট বিকাম 0। আপনি যদি ক্রাইম রেট না কমাতে পারেন, মানুষকে যে এঙ্গেজ করতে না পারেন, আপনি তারপরে আপনার কোনো প্রবলেম সলভ হবে না। আপনি এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার আর্ট, কালচার অ্যান্ড স্পোর্টসকে আপনার একত্রিত রাখতে হবে এবং প্রত্যেকটিকে প্রাধান্য দিতে হবে। এটাকে সবকিছু মিলে যদি একটা এঙ্গেজমেন্ট করতে পারেন, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ করে যদি একটা ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ দাঁড়াবে। এবং এটা করা খুব সহজ, কেন জানেন? বিকজ 98% লোক আমরা একটা ভাষায় কথা বলি, পৃথিবীতে কোনো জায়গায় নাই সেটা। তো দ্যাট ইজ ইউর অ্যাসেট। প্রিমা, তুমি তো বলছিলে যে আমরা লার্নিং এর কোনো অবস্থানেই নাই, আমাদের তো প্রতিষ্ঠান নাই, এবং লিটু ভাই যে পরিকল্পনার কথা বলছিলেন বা এরকম করে একটি লার্নিং ইনস্টিটিউট করা অথবা প্রোটোটাইপ দাঁড় করানো যেটা সারা দেশে ছড়িয়ে যাবে, তুমি কি দেখছো আমরা কোন? আসলে আসলে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা স্টেটের প্রত্যেকটা কম্পোনেন্ট একই রকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা বিচ্ছিন্ন করে যখনই দেখতে যাই তখনই ব্র্যান্ডিং এর নোশনটা হারিয়ে যায়। ব্র্যান্ডিং আসলে সমষ্টিগত, সমষ্টিকে দেখে ব্র্যান্ড। একটা নেশন ব্র্যান্ডের আসল কথা হলো বাংলাদেশ as a brand. What we are talking about today, how the cultural parameter can be a strong tool for nation branding. যদি আমরা এই কথাটাকে বিবেচনা করি, তাহলে আমাদেরকে খুব ডিপ রুটেডলি ভাবতে হবে এই পুরো লাইনটার মধ্যে কোন কোন কম্পোনেন্ট ইম্পর্টেন্ট। কালচার ইম্পর্টেন্ট, tool important, how to identify the tools, what is the Bangla culture, what is the tool that we use to identify Bangla culture, what is the nation that we are, what kind of nation we are, and how we can brand this nation. এই চারটা কথা, মানে আমরা এত দূর চলে যাওয়ার দরকার নেই। এই টপিকটার মধ্যে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ওইটাতে স্ট্র্যাটেজি ডেভেলপ করি, and তারপর ওইটাকে পজিশনিং করে যদি এক্সপেরিমেন্ট করে এবং অ্যানালিটিক্যালি হয়ে যদি বার করি, এবং সত্যি কথা বলতে ব্র্যান্ডিং করা তো আমাদের সবার কাজ না, ওটার একটা স্পেশালাইজেশন গ্রুপ আছে প্রত্যেকটার। আমি যেমন আমারটা স্পেশালাইজ, আপা আছে, দাদা, লিটু ভাই, আপনি, আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করছি। ব্র্যান্ডিং দেওয়ার জন্য আমাদেরকে হেল্প করার জন্য সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, এবং রাষ্ট্রকে তখন পলিসি মেকারদের সাথে তখন একটা কনফ্লুয়েন্স তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকের কনফ্লুয়েন্সে এই আইডেন্টিফিকেশন মার্কটা বা ব্র্যান্ড মার্কটা আমরা তৈরি করতে পারি। এবং এই তৈরি করলে যেটা হবে, একটা কথাই আছে না, when we look good we will feel good. আমরা প্রত্যেকে যখন look good করব, look good বলতে বোঝাচ্ছি যে we will be satisfied that what we do when projected through the root, through the culture, through the real ethos and mission, and to project the purpose of what we want to achieve from it, তখনই আমরা আসলে feel good করব through look good. খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের বোঝার। আর আরেকটা কি জানেন, যে আমাদের একটা জিনিস, প্লিজ একটু আমি নিচ্ছি সময়, যে একটা লাইন, যে আমাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর খুব অভাব আছে। ডিপ, আমরা খুব সারফেশিয়াল অ্যাজ আ নেশন। সরি, আমাদের মতো একটা সুফি কালচার, পল্লী কালচার, হাসন রাজার দেশ কি করে এত সুপারফিশিয়াল হয়ে গেল, আই হ্যাভ নো আইডিয়া। সো আমাদেরকে অনেক ডিপলি ভাবতে হবে, এবং অনেক সময় ডিপলি ভাবতে গিয়ে আমি আর্টিস্ট হিসেবে বলি, এমনই ডিপ ভেবে ফেলি যে হারিয়ে যাই। হারিয়ে গেলে না, ডিপ ভাবার মধ্যে আমাদের কন্ট্রোল থাকতে হবে, যে ডিপ ভেবে হারিয়ে গেলে আর ব্র্যান্ড হবে না। সো ওইটাই একটা স্ট্র্যাটেজি, এবং ওখানে একটা লজিক এবং ম্যাজিক্যালের খেলাটা করতে হবে। সো আমাদের প্রচন্ড স্মার্ট নেশন হতে হবে। আমরা না স্মার্ট কেও এরকম ফ্যাশনের মতো দেখি, যে ও বোধহয় স্মার্ট, তাহলে বোধহয় খুব আলট্রা মডার্ন। নো, স্মার্ট পারসন থিঙ্ক ইন্টেলিজেন্ট, স্মার্ট পারসন রিফ্লেক্ট ইন্টেলিজেন্ট, স্মার্ট পারসন ইন্ট্রোস্পেক্ট। সো আমাদের এই জিনিসগুলি
কঠিন লাগছে। আনিসুজ্জামান স্যার থাকলে বলতাম এগুলোর বাংলাগুলি আমাদের বের করে দেন, কিন্তু উনি না থাকায় আমাদের দায়িত্ব বেড়ে গেছে। প্রত্যেকটা বাংলা, যেমন আমি এই ডিকশনারি খুলে খুলে প্রত্যেকটা ইংলিশের বাংলা শিখছি, এই এখনো শিখছি, কারণ আমি জানতাম না ব্র্যান্ডকে কি করে আমি বাংলায় বলবো। আজকে জানলাম উইকিপিডিয়া নট যথেষ্ট, উইকিপিডিয়া যেসব বাংলা বলে আমার ভাল লাগে না, মেবি আমাদের নতুন পিডিয়া তৈরি করতে হবে, বাংলা পিডিয়া, রাইট, যেটা আমরা রিয়েলি জানবো বাংলায় ব্র্যান্ড কাকে বলে, কোথাকার ছাপ চিহ্ন হবে না, আমাদের নতুন বাংলা ভাষায় ব্র্যান্ডকে আবিষ্কার করতে হবে। তাহলেই আমরা ব্র্যান্ডিং এর অ্যামেজিং ম্যাজিক্যাল বাংলাদেশ, যেখানে মানুষ এসে ব্র্যান্ডিং কাকে বলে শিখবে। সত্যি আমি ওরকম একটা দেশ দেখতে চাই, মানুষ যেদিন এসে বলবে ওয়াও আমরা বাংলাদেশ থেকে শিখতে পারবো what is called a branding Bangladesh, what is called a country branding. Okay, that is the dream that I dreamt all my life. থ্যাংক ইউ। প্রেমার উত্তেজনাকে একটু প্রশমিত করা দরকার এই বলে যেটা ও লার্নিং এর কথা বলেছে, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে 8 রকমের শিক্ষা ব্যবস্থা কেটে যাচ্ছে। চালু আছে। সুতরাং এইটার মধ্যে যদি কোনো সমন্বয় করা না যায় তাহলে হবে না। আমার স্ত্রী একটা ইংরেজি মিডিয়াম এর সময় আমি পাশে বসে দেখছিলাম, যখন একটা ক্লাস 10-এর ছেলে বা মেয়ে বাংলায় কথা বলতে পারে না, ও লিখতে পারে কিছুটা ইংরেজিতে, বা বাংলায় কথা বলা খুব মুশকিল, কারণ ও বাড়িতে বাংলা একেবারেই কথা বলে না। তার বাবা মা মনে করে এটা খুব প্রাইড তাদের জন্য যে কথা বলে তারা। তো আবার মাদ্রাসা শিক্ষা, আমি বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার কথা বলি না, এটাকে আধুনিকায়ন করতে হবে, এটাকে বাংলা অঙ্ক শেখাতে হবে সেখানে। সুতরাং সবকিছু মিলে যদি আমরা শিক্ষা ব্যবস্থা ঠিক না করতে পারি তাহলে কিন্তু মুশকিল এগোনো। আরেকটা জিনিস, আমরা স্বপ্ন দেখা ভুলে গেছি। আমাদের স্বপ্ন দেখতে হবে, ইউ হ্যাভ টু গো ফর ইউর ড্রিম। স্বপ্ন দেখা, মাটি, আমরা মাটি মাটি বলি, কটা মানুষ মাটি টাচ করে? আমরা যদি মাটি না টাচ করি আমরা সেই দেশ সম্বন্ধে জানবো কি করে? লিটু ভাই, জি, মানে আমরা শেষ পর্যায়ে এখন, আমার সত্যি ধারণা আমাদের আলোচনাকে যদি সুন্দর করে গ্রন্থনা করা যায়, এর মধ্যে যে ইমোশন তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, যে ম্যাজিক তৈরি হয়েছে, যে লজিক তৈরি হয়েছে, ব্র্যান্ডের ভালো ভালো সব পিলার দাঁড়িয়ে গেছে। আপনি কি বলেন? না, আমি তো বিশ্বাস করি মনে করেন বাংলাদেশের উন্নতি হবে, এবং বাংলাদেশ বিশ্বাস করি খুব বেশি করে, এবং যে ধরনের দ্বন্দ্বগুলো আছে এই দ্বন্দ্বগুলো কাটানো কোনো প্রবলেম না। এবং আমাদের 65 to 70% লোক একসঙ্গে আছে, তারা কোনো রকম বিচলিত না, এবং তারা ওই যে ডাইভার্টেড হয় নাই। খুব যারা নাকি ডাইভার্ট হয়েছে, যাদেরকে আমরা ভয় পাচ্ছি, তারা একসঙ্গে আছে, কিন্তু পার্সেন্টেজের সংখ্যা কিন্তু খুব কম। সুতরাং এটাকে কিভাবে সরকার এটাকে হ্যান্ডেল করে, আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করি, এবং এই যে যত বেশি ফেস্টিভ্যাল করবেন বললাম, যত বেশি আপনার স্পোর্টসে জায়গা করবেন, যত বেশি কালচারাল করবেন, যত বেশি লাইব্রেরি করবেন, যত বেশি বইয়ের দোকান করবেন, যার যার দিক থেকে সে যদি এগুলো করে যায়, অটোমেটিক্যালি একটা জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এটাকে খুব বেশি একটা করতে হবে না। যেমন আমাদের বাংলাদেশে কোনোদিন ডেল্টা প্ল্যানিং ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী এবার ডেল্টা প্ল্যানিং করেছেন, দেখেন প্রত্যেকটা নদী কেটে কেটে আবার খালের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। তো এগুলি হয়তো এখন আমরা বুঝতে পারছি না, 5 বছর 7 বছর 10 বছর পরে যখন এগুলো সব হয়ে যাবে, তখন কিন্তু আবার সেই খাল বিল এই নদী নালার বাংলাদেশ হবে। তো বাংলাদেশকে ব্র্যান্ড করতে গেলে আপনার বাংলাদেশের হেরিটেজকে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশের খাবারকে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশের মিষ্টিকে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশের জামদানিকে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশের কাঁথা শিল্পকে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশের নাটককে ব্র্যান্ড করতে হবে, বাংলাদেশ সিনেমাকে তৈরি করতে হবে, এবং অন্যান্য যেগুলো আছে আমাদের, এগুলোকে আপনি একটা প্ল্যাটফর্মে নিয়ে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে, যেটা এসে বললো, ওইভাবে আপনাকে একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, একটা স্টেটমেন্ট। আর স্টেটমেন্টে সবগুলো শাখাকে একসঙ্গে যদি মিলাতে না পারেন, তাহলে এটা একটা আরেকটার সঙ্গে ক্ল্যাশ করবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় এক জায়গায় আনতে হবে। ধন্যবাদ লিটু ভাই, রামেন্দু দা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, বিবি আপা আর প্রিমা ফায়ারিং পাওয়ার। বাংলা করতে হবে আমাদের, আশরাফ ভাই, বাংলা। প্রেমা, এখানে বলতে চাই, প্রথমে ফ্যাশনের বাংলা বলো। আমি তো নকশাবিদ না, আমি ফ্যাশন বললে একটা জিনিস, এটারই তো বাংলা নাই, আমি সারাক্ষণ বাংলাদেশ লাগবে, বাংলা পিডিয়া। রামেন্দুদা জানবেন এখন সবচেয়ে প্রচলিত শব্দ হচ্ছে রেজিলিয়েন্স। তার বাংলা বুঝতে গিয়ে আমি দেখলাম ঘাত,
সহনশীল। এতে যে আঘাত আমি পেলাম তাতে আমি নিজে একটা বাংলা করেছি, ঘুরে দাঁড়ানোর সাহস। নিশ্চয়ই হ্যাঁ, এইরকম এটাই ঠিক আছে। আমাদের ঘুরে লিটারাল দাঁড়ানোর সাহস। ট্রান্সলেশনের চেয়ে আমাদের নিজস্ব শব্দ, আমাদের অভিধানের দিকে তাকাতে হবে। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক এবং ইউ অনেক ধন্যবাদ তোমাকেও। ভাল লাগলো আশরাফ, অনেকদিন পরে দেখা হলো। একটা জিনিস আমি শুধু অনুষ্ঠানটি যারা দেখছেন, আমাদের আলোচনা যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে বলি, যেই কথাটি বেরিয়ে এলো, খুব কষ্টকল্পিত ভাবে বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করার কোনো দরকার নেই, টেবল মেড হওয়ারও দরকার নাই, অন্য কোনো দেশকে অনুকরণ করারও দরকার নাই। কিন্তু বাংলাদেশের চারপাশে যে সঙ্গীত ছড়িয়ে আছে, আমাদের বস্ত্রের ক্রাফটসম্যানরা ছড়িয়ে আছেন, আর্টের সমজদার মানুষ ছড়িয়ে আছেন, অথবা আমাদের লালন আছে, আমাদের সুফি আছে, আমাদের হাসন রাজা আছে, এই যে আমাদের আর্কিটেকচার আছে, আবাসন নিয়ে চিন্তা ভাবনা আছে, এবং আমাদের নদী পাড়ের মানুষের যে সরলতা আছে এবং যারা এখনো হাসতে পারেন, তাদেরকে ব্র্যান্ড করা আমার মনে হয় খুব কঠিন কোনো কাজ। কিন্তু এক সুরে গাঁথতে হবে, মালা গাঁথার মতো করে, যাতে যা দেখে বিশ্ব বিস্মিত হয়ে যাবে যে এরকম বদ্বীপে এত সুন্দর একটি দেশ এবং যার এত সুন্দর একটি ভাষা এবং সুন্দর পরিচয় রয়েছে। আই থিঙ্ক দ্যাট ইজ ব্র্যান্ড। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ, এবং ব্র্যান্ড ফোরামকে আমাদের সুযোগ দেওয়ার জন্য, ব্র্যান্ড ফেস্টের যারা পার্টিসিপেন্ট রয়েছেন। আমি জানি ব্র্যান্ড ফোরাম অনেকদিন থেকে নেশন ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাচ্ছে বা করছে। আমরা আশা করছি একটা দারুণ ব্র্যান্ড বাংলাদেশের 50তম যাত্রায় সহযোগী হবে।